আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক লার্ন ডিজাইন ফান্ডামেন্টাল কোর্সে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখতে যাচ্ছি একটি ভিনটেজ লোগো ডিজাইন কিভাবে করা হয় এবং একটি ভিনটেজ লোগো ডিজাইন করতে গেলে আসলে আমাদের কি প্রসেস লাগবে এবং কোন ধরনের কালার স্কেল লাগবে, কোন ধরনের আ শেপ নিতে হবে এবং কোন বিষয়গুলো আমাদের খুব বেশি জরুরি। ইন্ডাস্ট্রিতে অনেক রকমের ডিজাইন স্টাইল আছে এবং সেই ধরনের ডিজাইন স্টাইল মেইনটেইন করে আপনাকেও অ্যাজ এ ডিজাইনার অনেক রকমের লোগো ডিজাইন করতে হতে পারে। যেকোনো লোগো ডিজাইনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ক্লায়েন্টের নিজের কিছু চাওয়া পাওয়া থাকে। তার ব্র্যান্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে একটা ডিফারেন্ট লুকিং চাইতে পারে। ডিফারেন্ট লুকিং ধরেন আপনি এভাবে চিন্তা করেন, আমার বিজনেসটা 90s এ ওপেন করা বা আমি ওল্ড টাইপের এন্টিক জিনিসপত্র সেল করি বা ধরেন আমি ফ্যাশন ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি। এখন আমার নিজের পার্সোনাল চয়েস হলো একটু ভিনটেজ লুকিং বা একটু ওল্ড লুকিং এর কোনো লোগো ডিজাইন। নট লাইক আমরা যে ধরনের গ্রাডিয়েন্ট কালার দিয়ে অনেক বেশি স্যাচুরেটেড লোগো ডিজাইন করি, অনেক বেশি শেপ দিয়ে যে ধরনের লোগো ডিজাইন করি, এগুলো হয়তোবা আমার ক্লায়েন্ট চাইতেছে না বা আমি নিজেও চাইতেছি না আমার ব্র্যান্ডের জন্য। তখন আমি আপনাকে বলব যে, "ভাই আমি একটু ওল্ড স্টাইলের লোগো চাচ্ছি বা একটু সিম্পল মিনিমাল কালারের মধ্যে।" এখন নরমালি যেটা হয় যে, ক্লায়েন্ট সে কিন্তু ডিজাইনার না, সে ক্লায়েন্ট। ডিজাইনার কে এখানে? বা ডিজাইনার রোল কে প্লে করতেছে? আপনি, আমি, যারা কাজ করতেছি, তাই না? সো অ্যাজ এ ডিজাইনার আপনি আপনার ক্লায়েন্টকে কোয়েশ্চেন করবেন এভাবে যে, "আপনার আসলে কোন ধরনের লোগো লাগবে?" সে তখন হয়তোবা আপনাকে গুছিয়ে বলতে পারবে। নরমালি ক্লায়েন্টরা কিন্তু এত গুছিয়ে কথা বলতে পারবে না। এত গুছিয়ে আপনাকে রিকোয়ারমেন্ট দিতে পারবে না, এটাই স্বাভাবিক। অ্যাজ এ ডিজাইনার আপনি আপনার ক্লায়েন্টকে এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করবেন যে, আপনার ব্র্যান্ড টার্গেট কি? আপনার ব্র্যান্ড কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে? আপনি কি ধরনের ডিজাইন চাচ্ছেন? বা আপনার মাথায় কোনো ইমাজিনেশন আছে কিনা? কোনো আইডিয়া আছে কিনা? সেগুলো আমার কাছে শেয়ার করেন। আপনি তার আইডিয়াগুলো যখন শুনলেন, তারপর আপনি তাকে নিজে থেকে কোয়েশ্চেন করবেন। এই কোয়েশ্চেনগুলো আমরা ক্লায়েন্টদেরকে করি না। আমরা মনে করি ওকে ঠিক আছে ফাইন। ক্লায়েন্টের আ কোম্পানির নাম XYZ, ক্লায়েন্ট ফ্যাশন নিয়ে কাজ করে। আমি চলে যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি কোথায়? Google এ চলে গেলাম। যাওয়ার পরে নরমালি আমরা যেটা করি একদম নতুন ডিজাইনার যখন আমি নিজের নতুন ছিলাম, তখন আমি এভাবেই করতাম আসলে এবং আমি এভাবে অনেককে শিখাইছি যে, "ভাই তোমার মাথায় যদি কোনো আইডিয়া না থাকে তুমি জাস্ট Google করো। ইটস ওকে ফাইন। আমি আইডিয়ার জন্য Google নিতে পারি। আমি কিছু বেসিক ইনফরমেশন নেয়ার জন্য Google ইউজ করতে পারি। বাট নট লাইক যে এরকম আপনি করলেন, Google এ আসলেন, আপনার ব্র্যান্ড লাগবে, ব্র্যান্ড আপনি এভাবে চিন্তা করলেন ব্র্যান্ড ডিজাইনটা আমি ফ্যাশন নিয়ে কাজ করব। আমি দেখলাম যে এই আমার কাছে তো এই ডিজাইনটা খুব জোস লাগতেছে। পিঙ্ক কালার আছে। দেন আমি কি করলাম? এটা কপি করলাম। ভেক্টর ট্রেসিং করলাম। করে এটার কালার চেঞ্জ করে এখানে ব্র্যান্ড নেম ডিফারেন্ট একটা বসায় দিলাম। ধরেন XYZ যে ব্র্যান্ড নেম আমার ক্লায়েন্ট যে ধরনের তার যে ব্র্যান্ড নেম সেটা আমি বসায় দিলাম। নরমালি এরকম আমরা করি। ইটস নট লাইক দ্যাট যে এটা কেউ করে না বা কেউই এটা কখনো করে নাই। আমরা যারা ইন্ডাস্ট্রিতে টুকটাক কাজ করি, ক্লায়েন্টদের সাথে কাজ করতেছি, এই আপনাদেরকে শিখাইতেছি, ট্রাই করতেছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, এগুলো আমরাও করে আসছি। আমরা যেটা করতাম, আমরা হয়তোবা আরো রাফ স্টাইলে কাজ করতাম। আ এটা ওই সময় এরকম ছিল। ধরেন ২০১৬, ১৭, ১৮, ১৯, ২০ এই টাইম পিরিয়ডে অনেক বেশি এটা চলতো ভাই। আমরা কি করতাম? আমরা এখানে আসতাম। আসার পর আচ্ছা এটা অনেক সুন্দর লাগতেছে। এটাকে চেঞ্জ করে দিতাম। কালার চেঞ্জ করে দিতাম। আর যারা একটু ক্রিয়েটিভ, আমি আবার রিপিট করতেছি যে একটু ক্রিয়েটিভ যারা, তারা কি করতো যে আচ্ছা বডিটা যদি ডিরেক্ট নেই তাহলে তো কপিরাইট আইসা যাইতে পারে বা ক্লায়েন্ট ধইরা ফেলতে পারে যে আমি Google থেকে লোগো মেরে দিছি। তখন আমরা কি করতাম? আমরা জাস্ট এই উপরে ধরেন এই লোগোর যে হেড যেটা আছে এটা হয়তোবা এখানে বসায় দিচ্ছি। বসায় একটা ধুমধারাক্কা কালার দিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিলাম। ক্লায়েন্টও খুশি, ক্লায়েন্ট পেমেন্ট করে দিছে, আমিও খুশি। এটা আমি তখন প্র্যাকটিস করতেছি। একদম নতুন ডিজাইনার, নুব ডিজাইনার। বাট দিন দিন যত যাবে, যত দিন আসবে, আমি কি আমার ডিজাইন সেন্স, আমার ডিজাইন স্কিল, ডিজাইন ইনফরমেশন এরিয়া কি লার্জ করতেছি কিনা? ওকে? সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। এখন আপনারা নতুন ডিজাইনার যেহেতু আপনারা ফান্ডামেন্টাল কোর্সের অধীনে YouTube এ দেখতেছেন এই ভিডিওটা অথবা আমাদের গ্রাফিক লার্নের Facebook পেজে দেখতেছেন বা যেখানেই দেখে থাকেন না কেন, ধরে নিচ্ছি আপনি একদম নতুন ডিজাইনার। সো নতুন ডিজাইনারদের জন্য আসলে ইন্ডাস্ট্রি অনেক বেশি সহজ। ওই যে একটা কথা আমি অনেক সময় বলি যে আপনি নতুন ডিজাইনার, আপনি প্র্যাকটিস করতেছেন। সো প্র্যাকটিস পারপাস এ বা লার্নিং পারপাস এ আপনি এই দুনিয়ার সবকিছু ইউজ করতে পারেন। সিম্পল। আমি শিখতেছি। আমি তো এটা সেল করতেছি না। আমি তো এটা বেচতেছি না। আমি এটা অন্য কোনো ক্লায়েন্টকে দিতেছি না।
ব্যাপারটা এরকম। সো এই ধরনের ক্যাচাল অনেকেই করবে যে ক্রিয়েটিভ ডিজাইন, ইউনিক ডিজাইন, আই ক্যাচি ডিজাইন। এই ব্যাপারগুলো আসলে আমি জানি না তারা কেন করে। ধরেন এগুলো আমিও করি। আমি আমার পারপোজটা বলি যে আমি আমার ক্লায়েন্টকে বুঝাইতে চাই যে, "ভাই আমি এই ধরনের কাজ করতে পারি। আমার পোর্টফোলিও তুমি দেখো, আমার পোর্টফোলিওতে কতটা ক্রিয়েটিভ প্রজেক্ট আছে। আমি কপি ডিজাইন করি না। আমি তোমাকে যেটা দিব সেটা একদম অরিজিনাল ডিজাইন দিব। বাট এই সেম জিনিস যেটা আসলে ক্লায়েন্টদেরকে দেওয়ার কথা সেটা আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে আমরা নতুন যারা শিখতে আসতেছে তাদেরকে আসলে বাধা দিতেছি। ভাই নতুন একজন ডিজাইনার ধরেন আপনি নতুন, আমি নতুন। আমার মাথায় এত ক্রিয়েটিভ কিছু আসবে না। কারণ আমি ইন্ডাস্ট্রি এক্সপ্লোর করি নাই। আমার মাথায় হয়তোবা এই সেন্স এখন পর্যন্ত গ্রোই হয় নাই যে এটা একটা লো কোয়ালিটির ডিজাইন। আ লো কোয়ালিটির ডিজাইন অ্যাকচুয়ালি এটা লো কোয়ালিটির ডিজাইন। এখানে আহামরি কিছু নাই। আমি এই ডিজাইনটা হয়তোবা আমি মাল্টিপল পারপাস এ ইউজ করতে পারব না। কারণ এই নিচে এখানে কম্পোজিশন ঠিক নাই। ডিজাইন কম্পোজিশন ঠিক নাই। এতখানি স্পেস আসার কথা না। অথচ এই ডিজাইনটা দেখেন ডানে বামে চতুর্দিকে সেম স্পেসিং মেইনটেইন করেছে। নাইস অ্যালাইনমেন্ট করেছে। সো এটা আমি বলতে পারি ক্রিয়েটিভ ডিজাইন। এখন এই সেন্সটা নতুন ডিজাইনার যে শিখতে আসছে ভাই ইন্ডাস্ট্রিতে, তার মধ্যে তো এই সেন্স এখনো গ্রো করবে না। এই সেন্স গ্রো করতে গেলেও ৬ মাস ১ বছর চলে যাবে। সো আমি কেন তাকে এই অপরচুনিটি থেকে দূরে সরায় রাখতেছি এই ধরনের কিছু টক্সিক কথাবার্তা বলে। সো আমি সবসময় বলি ভাই আপনি নতুন ডিজাইনার, আপনি যা দেখতেছেন সব কপি করেন। দুনিয়াতে যা দেখতেছেন ইলাস্ট্রেটর দিয়ে যা দেখবেন সেটাই কপি করার ট্রাই করেন। এতে আপনি মানে ইমাজিনও করতে পারতেছেন না যে আপনার স্কিল কোন লেভেলে যাবে। হ্যাঁ, আপনি যখন আজ থেকে ৬ মাস পরে যখন আপনি মোটামুটি অনেক কাজ করছেন, অনেক প্র্যাকটিস করছেন, তখন আপনি নিজে থেকে ডিজাইন করা শুরু করবেন। আশা করছি এই ধরনের আ ক্লাসগুলো আপনি ক্লিয়ার। এবার আসেন আমরা ডিজাইন করব। আজকে আমরা একটা ভিনটেজ ডিজাইন করব। আমি ভাবতেছি যে আপনাদেরকে তো এর আগের ক্লাসে আমি একটা মডার্ন লোগো ডিজাইন করা দেখাইছিলাম। অনেক বেশি শেপ দিয়েছিলাম, অনেক জোস, জোস কালার দিয়েছিলাম, গ্রেডিয়েন্ট কালার দিছি। আজকে আসেন আমরা একটা মিনিমাল কালারের মধ্যে একটা ভিনটেজ ডিজাইন করতে পারি কিনা। এখন ডিজাইন সবাই করতে পারে। কিন্তু কোনটা ভিনটেজ এবং ভিনটেজ করতে গেলে ওখানে আমার কি, কি লাগবে, কোন এলিমেন্ট ব্যবহার করতে হবে, এই জিনিসটা আমার মধ্যে গ্রো করতে হবে। এখন দেখেন অনেক রকমের ডিজাইন আছে ইন্ডাস্ট্রিতে। অনেক এটা দেখেন। কি ভাইব্রেন্ট একটা কালার, রাইট? গোল্ডেন কালার, লাক্সারিয়াস দেখতে দেখা যায়। এটার যে স্টাইল বা এটার যে লুকিং, ধরেন আমি আমি আরো সহজ করে বলি। আপনার চেহারা, আমার চেহারা কি এক? না। ২ টা চেহারা একদম ২ রকমের। কিন্তু কিছু, কিছু জায়গায় আমরা সেম। যেরকম ধরেন রেসের জায়গা থেকে বা স্কিন রেস, আ ধরেন আমি অনেক ফর্সা মানুষ। আমার মতো এরকম অনেক ফর্সা মানুষ আছে। মানে স্কিন টোন বা কালার টোনের দিক থেকে যদি বলি, আমাদেরকে দিন শেষে আপনি একটা গ্রুপে ফালায় দিতে পারেন, তারা ফর্সা মানুষ। তারপর মাঝামাঝি একটা কালার রেস আছে আমাদের এই সাবকন্টিনেন্টে যে তারা ফর্সাও না, তারা কালো স্কিনেরও না কিন্তু। হ্যাঁ? তারা হইছে মাঝামাঝি। তাদেরকে আমি একটা রেসে ফালায় দিলাম। এই যে আলাদা, আলাদা স্টাইল করতেছি, কিসের উপরে আসলে ভিত্তি করে করতেছি? বা এই যে মানে ডিভাইডেশনটা করতেছি। ডিভাইডেশন করতেছি যে তার আউট আ লুক যেটা মানে আমি ১ম এ যেটা দেখতেছি, তাই না? তার কালার দিয়ে আমি হয়তোবা তাকে ডিভাইড করে দিতেছি। ও ওইটা, ও এইটা। সেম জিনিস ভাই এই ডিজাইনের ক্ষেত্রেও যাবে। এখানে এই কালারটা গোল্ডেন কালার দেখেই এটাকে আমি লাক্সারিয়াস বলতেছি। এটাকে আমি হ্যাঁ, ইটস ওকে ফাইন মডার্ন বলতে পারি। আবার এটাকে আমি ওল্ড স্টাইল লাক্সারিয়াস ও বলতে পারি। অনেক কিছু বলা যায়। বাট দিন শেষে এগুলো হচ্ছে লাক্সারিয়াস। এই যে লুকিং, গোল্ডেন কালার ইউজ করছি। দিস ইস দ্য রিজন যে আমি একে বলতেছি কি লাক্সারিয়াস লোগো ডিজাইন। আবার ধরেন এটা সিম্পল একটা কালারে কাজ করছে এবং খুবই সিম্পল এবং এই যে লুকিংটা সিম্পল এর জন্য এটাকে বলতেছি আমি মিনিমালিস্ট লোগো ডিজাইন। লুকটা অনেক ম্যাটার করে এবং ডিজাইন জিনিসটাই হচ্ছে লুকের উপরে, মানে সৌন্দর্যের উপরে বা এর ১ম এ আমরা আসলে ডিজাইনে কম্পোজিশন কতটুকু মেইনটেইন করা হইছে, নাকি কোন রুলস মেইনটেইন করা হইছে, এগুলো আসলে কেউই জাজ করে না। ডিজাইন ইন্ডাস্ট্রির কাজই হইছে যে একটা মার্কেটিং মেসেজকে অনেক সুন্দর করে ভিজুয়ালি প্রেজেন্ট করা। এটাই আসলে আমাদের কাজ। সো এটা অনেক সুন্দরভাবে করতে হবে। দিন শেষে যাই করতেছি সব লুকের উপর ম্যাটার করে এবং এই লুকের উপরে ম্যাটার করেই আমি আলাদা, আলাদা স্টাইলের লোগো বলতেছি। লুকের উপর ম্যাটার করে এটাকে বলতেছি মিনিমালিস্ট লোগো ডিজাইন। আবার এই লুকের উপর ম্যাটার করেই আমি এটাকে বলতেছি লাক্সারিয়াস লোগো ডিজাইন। ওকে? সো আশা করছি এই ধরনের ছোটখাটো পার্থক্যগুলো আপনারা বুঝতে পারবেন। এখন এই ছোটখাটো পার্থক্যগুলো বুঝাই হইছে আপনার ডিজাইন সেন্স ইমপ্রুভ করবে। আমি কয়টা লোগো ডিজাইন কপি করতেছি, আমি একদম নতুন ডিজাইনারকেও এটা দিলে ও কপি করতে পারবে যেহেতু ও পেন টুলের কাজ জানে।
কিন্তু প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হইছে আমাদের এই আ থিওরিটিক্যাল কথাবার্তাগুলো বা এই পার্থক্যগুলো আসলে আমরা খুব একটা বেশি পাই না। বা পাইলেও হয়তোবা ওভাবে কেয়ার করি না বা কনসার্ন হই না। সো এই জায়গাগুলোতে যদি আপনি কনসার্ন হইতে পারেন ১ম থেকে একদম নতুন থেকেই যখন আপনি ডিজাইন প্র্যাকটিস করতেছেন, আজ থেকে ৬ মাস পরে মানে আপনি ইমাজিন করতে পারবেন না যে আপনি কি পরিমাণের মানে কোন ধরনের ডিজাইনার হইতে পারেন। পসিবিলিটি আছে আরকি। ওকে? সো আসেন আজকে অনেক কথা বলে ফেলছি ১ম এই। এবার আসেন আমরা একটা ভিনটেজ লোগো ডিজাইন করব। সো ভিনটেজ লোগো ডিজাইন আসলে দেখতে কিরকম হয়? এখানে একটাও ভিনটেজ লোগো নাই। হয়তোবা ১ টা ২ টা আছে। আ ভিনটেজ লোগো ডিজাইন হয় মূলত একটু পুরাতন লুকিং এর বা একটু রাস্টি লুকিং এর হয় এবং এই লোগোর মার্কেটের চাহিদা মারাত্মক সুপার লেভেলের চাহিদা। আমরা মনে করি যে বাংলাদেশী যারা ডিজাইন প্র্যাকটিস করি বা ডিজাইন প্র্যাকটিশনার যারা আছি, তারা এভাবে মনে করি যে আ এই ধরনের লোগোগুলোই মনে হয় ক্লায়েন্টরা বেশি চায়। অনেক বেশি কালারফুল। এই লোগোটা একটু উম ডিফারেন্ট হইতে পারে বাট আমার কাছে আইডিয়াটা জোস লাগছে। ওকে, আচ্ছা। সো এটা অনেক সুন্দর একটা লোগো। আচ্ছা যেখানে ছিলাম যে আমরা বাঙালিরা মনে করি বা এখানে যারা প্র্যাকটিশনার তারা মনে করি যে লোগোতে মনে হয় এরকম কালার ক্লায়েন্ট চায়। অনেক বেশি পাঞ্চি কালার, অনেক স্যাচুরেটেড কালার, অনেক কালার শেড চায়, অনেক বেশি ক্রিয়েটিভ চায়। মানে মাল্টিপল স্টোরি থাকতে হবে লোগোর মধ্যে। এই ধরনের গিমিকগুলো আসলে আমাদেরকে ব্রেইন ওয়াশ করার জন্য তৈরি করা হয়। আসলে আমাদের ক্লায়েন্টরা তারা যেটা চাইতেছে তারা ওইটাই খুঁজে। এখন তারা আমাদের থেকে অনেক বেশি রিচ, নলেজের জায়গা থেকে অনেক বেশি রিচ। সো সে জানে কোনটা ভিনটেজ লোগো। আমার ক্লায়েন্ট এসে চাচ্ছে ভিনটেজ লোগো, সে হয়তোবা বুঝাইতে পারতেছে না। কিন্তু আপনি তাকে হয়তোবা ধরায় দিলেন এই টাইপের কালারফুল লোগো ডিজাইন। তখনই তার মাথা নষ্ট হয়ে যাবে। যে আমি তো এটা চাই না। অনেক সময় আমরা বলি না যে ক্লায়েন্ট কি চায় সে সেটা বুঝাইতে পারে না। আসলে সে সেটা বুঝাইতে পারবে না। আপনি তাকে কোয়েশ্চেন করে আপনি এই জিনিসগুলো বের করবেন। এখন এই জিনিসগুলো বের করার কিছু প্রসেস আছে। যেমন আপনি তার ব্র্যান্ড আইডেন্টিটি এবং ভিশন সম্পর্কে আস্ক করলেন। যে ১ম এই আস্ক করে নিবেন যে, "ভাই তুমি তোমার ব্র্যান্ড নেম বলো, তোমার ট্যাগলাইন যদি থাকে সেটা আমাকে বলো। তোমার ব্র্যান্ড আসলে কি করে? তোমার ব্র্যান্ড টার্গেট কি? তারা কি সেল করতেছে বা কোন সার্ভিস তারা অফার করতেছে?" দেন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে, "তোমার ব্র্যান্ডের মিশন এবং কোর ভ্যালুস এইগুলো আমাকে বলো।" আপনি যখন বলবেন যে, "ভাই তোমার ব্র্যান্ডের মিশন অ্যান্ড কোর ভ্যালুস আমাকে বলো," তখন সেও বুঝবে যে না আপনি কিছু জানেন। আর আপনার কাছে এরকম মনে হইতে পারে যে আমার ক্লায়েন্ট তো আমাকে বুঝাইতেই পারে না কি চায় সে। সে কিভাবে বুঝবে যে কোর ভ্যালুস কি? এটা আপনি না বুঝেন, আমি স্টিল নাও অতটা ডিপলি বুঝতেছি না যে কোর ভ্যালুস কি। বাট টুকটাক জানি। কিন্তু আমার ক্লায়েন্ট সে যেহেতু বিজনেস করতে আসছে, সে জানে তার বিজনেসের একটা মিশন আছে, কোর ভ্যালুস আছে। সেগুলো সে বলবে। আপনি জিজ্ঞেস করলে সে বলবে। তারপর আপনি এভাবে তাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরো তোমার ব্র্যান্ড যেটা তৈরি করতেছো বা যেটার জন্য তুমি লোগো ডিজাইনটা চাইতেছো, এটার আসলে ইউনিক ভ্যালুটা কি? ইউনিক ভ্যালু তুমি আসলে ক্লায়েন্টদেরকে কি দিতেছো? মানে তোমার ক্লায়েন্টদেরকে বা তোমার অডিয়েন্সকে তুমি ইউনিক কি দিতেছো? যেটাকে বলা হয় ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট। তোমার ইউনিক সেলিং পয়েন্টটা কি? এই কোয়েশ্চেন গুলো যখন আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন এবং এর অ্যান্সার সে যখন আপনাকে দেয়া শুরু করবে, তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এই ব্র্যান্ডটা কি নিয়ে কাজ করে এবং এই ব্র্যান্ডের টার্গেট কি? এছাড়াও আরো অনেক কিছু আছে ভাই। আচ্ছা টার্গেট অডিয়েন্স আছে যখন আপনি ব্র্যান্ড ডিজাইন করতে যাচ্ছেন, ব্র্যান্ড লোগো ডিজাইন যখন করতে যাচ্ছেন, আমরা অনেকেই মনে করি ব্র্যান্ড লোগো ডিজাইন মানেই এই যে Google এ আসলাম, Google থেকে এসে ২-১ টা লোগো ডাউনলোড করে আ কিছু একটা ম্যাচ আপ এটাকে কি বলা হয়? ব্লেন্ড বলি যে ৪-৫ টা লোগো ডিজাইন ব্লেন্ড করে তাকে একটা দিয়ে দিলাম। এটা করা যায়। স্টিল নাও আমি নিজে এটা করি। আমি ১০ টা ডিজাইন থেকে একটা আইডিয়া এক্সট্রাক্ট করি। আমি ভাই অত ক্রিয়েটিভ না। আমি জানি। আমি জানি যে আমি অত ক্রিয়েটিভ না। সো বাট আমাকে তো কাজ করে খাইতে হবে, পেট চালাইতে হবে, তাই না? সো আমি কি করি? আমি ১০ টা লোগো আইডিয়া নেই। নট অনলি লোগো যেকোনো ডিজাইনের ক্ষেত্রে আমি ১০ টা আইডিয়া নেই। ১০ টা আইডিয়া একই স্টাইলে একই গ্রুপের মধ্যে নেই। বিকজ অফ দ্যাট আমি জানি কোনটা কোন লোগো ডিজাইন, আমি জানি কোনটা কোন ধরনের স্টাইল। আমি ম্যাজিক রিয়ালিজম বুঝি, আমি রিয়ালিজম বুঝি, আমি কিউবিজম বুঝি, আমি এক্সপ্রেশনিজম বুঝি। এইগুলো বুঝার কারণে যেটা হচ্ছে যে আমি ইজিলি এগুলোকে ব্লেন্ড করতে পারি। এখন আমরা যে ধরনের ব্লেন্ড গুলো করি, আমরা এইগুলো না বুঝেই এই ব্যাপারগুলো নিয়ে ব্লেন্ড করে ফেলি। এটার সাথে এটা ব্লেন্ড করতেছি, এটার সাথে এটা ব্লেন্ড করতেছি। মানে তেলের সাথে আপনি পানি ব্লেন্ড করতে পারবেন না। তেলের সাথে তেলই ব্লেন্ড করতে হবে। কারণ ওই তেলের মধ্যে অনেক রকমের তেল আছে। অকটেন, ডিজেল, a lot of things আছে। কেরোসিন আছে। অনেক রকমের অয়েল আছে। সো অয়েলের সাথে অয়েলের ব্লেন্ড হবে। অয়েলের সাথে পানির ব্লেন্ড হবে না। আপনি পানির সাথে পানির ব্লেন্ড করতে পারেন। আপনি পানির সাথে কি ধরেন মিনারেল ওয়াটারের সাথে আপনি ডিস্টিল a lot of things এই ধরনের ব্লেন্ড করতে পারেন।
সো এইগুলো আগে বুঝতে হবে। ডিজাইন নট এ বিগ ডিল ভাই। ডিজাইন চাইলেই আমি Adobe Illustrator এ গেলাম। Adobe Illustrator এ গিয়ে এই ধরনের টুকটাক ধুমধাম করে কালার দিয়ে ডিজাইন একটা করে দিলাম। ক্লায়েন্ট খুশি, আমিও খুশি, টাকা পাইতেছি। বাট আপনি যখন এভাবে চিন্তা করতেছেন যে না আমি আমার ডিজাইন নলেজ বাড়াবো। টুলস ইউটিউবে হাজার, হাজার ভিডিও পড়ে আছে। লাখ, লাখ ভিডিও আছে। কারণ কথা হইছে ওখান থেকে তো আমি টুলস শিখতেছি। এমন না যে ওখানে আহামরি এমন কিছু শিখায় ফেলছে। টুলস পেন টুলের জায়গায় তো আমাকে আরেকটা এক্সট্রা টুল শিখাইতেছে না। পেন টুলের জায়গায় পেন টুলটাই শিখাইতেছে। তো কথা হইছে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কারণ এগুলো আমরা জানি। আমরা জানি Adobe Illustrator এ পেন টুল দিয়ে কি করা যায়, Photoshop এ পেন টুল দিয়ে কি করা যায়, এগুলো আমরা জানি। বেসিক, বেসিক কনসেপ্টগুলো বা এই প্র্যাকটিসগুলো আমরা YouTube থেকে শিখতে পারি। কিন্তু আমি যেহেতু ডিজাইনার হইতে চাই, আমি গ্রাফিক ডিজাইন করতে চাই, টুলসের সাথে, সাথে আমার এই থিওরিটিক্যাল কথাবার্তা, ইনফরমেশন এইগুলো সম্পর্কেও কনসার্ন হইতে হবে। যদি আপনি এই ইন্ডাস্ট্রিতে টিকতে চান। এই ইন্ডাস্ট্রিতে আমি অনেক, অনেক ভালো, ভালো ফ্রিল্যান্সার দেখেছি যারা ১৭, ১৮, ১৯ এ খুব জোস কাজ করছে। তখন আমরা একদম জুনিয়র, মার্কেটে নতুন কাজ করতেছি, টুকটাক আর্ন করতেছি এবং তারা অনেক বেশি আর্ন করতেছে। ২০ এর প্যান্ডেমিকের পরে তাদেরকে আমরা আর খুঁজে পাই নাই। তাদের শেষ। তাদের এরা শেষ। দেন এরা শুরু হইছে আমাদের। আমরা তখন যারা নতুন ছিলাম। বাট আমরা তো এখন স্টিল নাও টিকে আছি এবং ট্রাই করতেছি সারভাইভ করার। কথা হইছে আমি সারভাইভ করতে গেলেও তো আমার কিছুই ইউনিক ওই যেটা বললাম যে ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন আমার জায়গা থেকে যে ডিজাইনার আমি আসলে ইউনিক কি দিতেছি? আমি ইউনিক দিতেছি, আমি এই জিনিসগুলো বুঝতেছি। আমি জানি যে ক্লায়েন্ট কি চাইতেছে। আমি অনেক কিছু পারি। নট এ বিগ ডিল ব্রো। আমি অনেক কিছু পারি। আমার স্কিল অনেক ভালো। কিন্তু ক্লায়েন্ট তো আমার এতগুলো স্কিল চাইতেছে না। সে চাচ্ছে সে যেটা ইমাজিন করতেছে, সে চাচ্ছে সে যেটা তার মাথায় সেট হয়ে আছে, সে যেটা আরো ১০ জায়গায় দেখেছে, সে ওইটাই চাইবে। আপনার ওইটাই করে দিতে হবে। সিম্পল। সো এভাবে করে চিন্তা করবেন যেকোনো ডিজাইন করার জন্য বা যা কিছু আপনি করতে চান। আ তারপর আপনি ডিজাইন প্রেফারেন্সেস জিজ্ঞেস করতে পারেন। আ প্রেফারেন্সেস এর মধ্যে ধরেন কি থাকতে পারে? এইটাই হচ্ছে সবথেকে বেশি জরুরি। আপনি যখন কোনো ক্লায়েন্টকে ডিজাইন প্রেফারেন্সেস আস্ক করবেন, তখনই আপনাকে সে বলে দিবে যে সে এই ধরনের কাজ চায়। যেমন আমি যেটা করি, আমি তার কোনো কালার আছে কিনা, কালার চয়েস আছে কিনা এবং কোন, কোন কালার সে পছন্দ করে এবং করে না। যেটা করে না সেটাও জিজ্ঞেস করি। কারণ আমি জানি ওই কালারগুলো সে যেটা পছন্দ করে না ধরেন, ওই কালারটা আমি ইউজ করলে তার মাথার মেজাজ গরম হয়ে যাবে, সে অর্ডারটা ক্যানসেল করে দিতে পারে। তাই না? সো আমি ২ টাই জিজ্ঞেস করব। তারপর সবথেকে বেশি জরুরি যে আপনি কোন ধরনের স্টাইলের কাজ চান। minimalistic, modern, or vintage, or luxury, or playful, or etc. ওয়ার্ড a lot of স্টাইল আছে ইন্ডাস্ট্রিতে। এর মধ্যে আপনি কোনটা চান? তখন সে আপনাকে বলে দিবে যে আমি ওইটা চাই। আবার এমনও হইতে পারে সে তখন বলল যে আমি তো এগুলো বুঝতেছি না। তখন আপনি নিজে থেকে সবথেকে বেটার আগে থেকেই তাকে মডার্ন লোগো ডিজাইন দিলেন ৫ টা স্যাম্পল দিবেন যে তুমি এগুলো দেখো এর মধ্যে কোনটা তোমার পছন্দ হয়। এরকম ৪০-৫০ টা লোগো ডিজাইন তাকে পাঠায় দেন। পাঠায় দেওয়ার পর ওইখান থেকে সে নিজে পিক করবে যে আমি এই টাইপের ডিজাইন চাই। যখন সে বলল যে আমি এই ধরনের ডিজাইন চাই, তখনই তো আপনি বুঝতেছেন যে এটাকে লাইন আর্ট লোগো ডিজাইন বলা হয় এবং আমি যে ডিজাইনটা করব ক্লায়েন্টের জন্য যেটা ক্লায়েন্টকে যেটা দিব ওইটা আমার লাইন আর্ট স্টাইলের মধ্যে করতে হবে। ওই যে আমি চাইলেই গ্রেডিয়েন্ট কালার দিতে পারব না। সো আপনি যখন এই ব্যাপারগুলো মেইনটেইন করে মানে রুলস মেইনটেইন করে যখন কাজ করবেন, তখন দেখবেন কাজ একদম ইজি। ১ ঘন্টা ২০ মিনিটের মধ্যেও আপনি কাজ করতে পারতেছেন। মানে আপনি সব ইনফরমেশন রেডি হয়ে গেছে আপনার। ক্লায়েন্ট ছোটখাটো ক্লায়েন্ট ধরেন এই Fiverr, freelancer.com, Upwork আ এই ধরনের ক্লায়েন্টদের জন্য আসলে আহামরি লোগো ডিজাইন দেয়া লাগে না। নরমালি এখানে একটা ক্লায়েন্টের বাজেট কত হয়? ধরেন $৫ থেকে $৫০০ ধরলাম আমি। হ্যাঁ? এখন এজ এর মানি মানে আপনাদের কিভাবে বুঝাবো? আমরা অনেক সময় দেখি না যে আ যেমন Xiaomi র কথা যদি বলি, Xiaomi তাদের লোগো রিডিজাইন করে $1,000,000 দিয়ে। তারপর Jaguar যে ব্র্যান্ড যেটা, কার ব্র্যান্ড, সেই অটোমোবাইলস ওদের একটা জাস্ট লোগো ডিজাইন চেঞ্জ করাইছে কয়েক মিলিয়ন ডলার দিয়ে। এখন ভাই ওইটা ওর লেভেল ডিজাইনের কাছেই যাবে। ওইটা আমার ওই পরিমাণ যাইতে গেলে বা ওই স্থানে যাইতে গেলেও দিল্লি বহুদূর, তাই না? অনেক প্র্যাকটিস করতে হবে। এমন না যে আমরা যাইতে পারবো না। ইনশাআল্লাহ আমরা সবাই একদিন অনেক বড়, বড় ডিজাইনার হব। বাট ওইটা তো একটা ব্যাপার আছে। এখন আপনি যদি চিন্তা করেন যে একটা লোগো ডিজাইন করার জন্য আমার এটা লাগবে, সেটা লাগবে, লট অফ থিংস নেই। ওইভাবে যদি চিন্তা করেন, ওই গিমিক যারা তৈরি করে, ওই ধরনের যারা টক্সিক কথাবার্তা যারা ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে, ওইগুলো তারা নিয়ে আসে স্রেফ কোর্স সেল করার জন্য। ভাই আপনি এভাবে চিন্তা করেন যে একটা
আমাদের ম্যাক্সিমামই এই সেক্টর যারা আসি গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে, এদের কারোরই বিএফএ ডিগ্রি নাই। মানে ব্যাচেলর ফাইন আর্টস ডিগ্রি নাই। বা গ্রাফিক ডিজাইনের উপরে ৪ বছরের বিএফএ নাই। সো আপনি কিভাবে চিন্তা করেন যে আপনাকে ডিজাইনার রোলে ওই ওই লেভেলে কেউ হায়ার করবে? আপনাকে কেউ কখনোই মেটা ডিজাইন ফার্ম থেকে আপনাকে হায়ার করবে না। ইভেন আমাকেও করবে না। কারণ আমার ৪ বছর মেয়াদি যে ডিগ্রি যেটা দরকার ছিল বিএফএ, আমি বিএফএ না করে আমি বিএ করছি। হ্যাঁ? সো এই রিয়েলিটি চিন্তা করতে হবে ভাই। হ্যাঁ? ডিজাইন করতে আসছি ইমাজিনেশনের জায়গা। বাট তার মানে এই না যে আমরা ফেক ইমাজিনেশন করব। আমরা ইমাজিনেশন করব আমার স্কিলের মধ্যে। আমি সর্বোচ্চ কোন পর্যায়ে যাইতে পারি বা কি, কি লাগবে। দিন শেষে কথা হইছে, হ্যাঁ, ঠিক আছে জাগুয়ার ব্র্যান্ডের রিডিজাইন যে করছে, আমি ওর মতো করেই চিন্তা করব। বাট আমার চিন্তা করতে হবে জাগুয়ার ব্র্যান্ডের লোগো ডিজাইনের বাজেট ছিল ধরেন ধরেন আমি ধরে নিই $1,000,000 আর আমার বাজেট কত? মাত্র $20। হ্যাঁ? এখন আমি যখন $20 এর ক্লায়েন্টের জন্য কাজ করব, তখন কাজও আমার মাত্র ২০ মিনিটে করতে হবে। কারণ টাইম ইজ মানি। ওকে? সো এই কাউয়া ক্যাচাল বা এই ধরনের জিনিসগুলো থেকে একটু নিজেকে সরায় রাখতে হবে। নতুন ডিজাইনার যারা আছেন, যারা আমাদের মতো ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করতেছি, যেহেতু ৪-৫ বছর ধরে টানা কাজ করতেছি। সো আমরা এই কাউয়া ক্যাচাল আমরা নিজেরা করি, কিন্তু কখনোই এগুলো মাথায় রাখি না। আমি যখন ডিজাইন কাজ করতে যাব, তখন এইটাই নিব। এটা নিয়ে আমি হয়তো বা হ্যাটটা নিতেছি আরেকটা ওয়েবসাইট থেকে বা অন্য কোনো জায়গা থেকে আমি এটার কনসেপ্ট ইন্সপায়ারেশন নিচ্ছি। যেন আমরা এটাকে আরো সুন্দর রংচং লাগায় একটা কথা বলি, আমরা ইন্সপিরেশন নেই, নট কপি। বাট দিন শেষে সবই কপি, সবই ইন্সপিরেশন। ডিজাইনে আসলে ইন্সপিরেশন এবং কপির বাইরে কিছু নাই। ওকে, সো যাই হোক, আহ, আমার আজকের এই কথাবার্তাগুলো যদি একদম লাইভ যদি বলতে পারতাম, ওইভাবে যদি বলতে পারতাম কোনো সেমিনার, তাহলে আরো ভালো হইতো, অনেক বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট হইতো। আচ্ছা, যাই হোক, নতুন ডিজাইনার আপনি, আপনার কাজ হইছে এই ব্যাপারগুলো জিজ্ঞেস করা ক্লায়েন্টকে, যে ডিজাইন প্রিফারেন্সেস, এই ব্যাপারগুলো আপনি ক্লায়েন্ট থেকে জেনে নিবেন। আপনি ক্লায়েন্ট থেকে অনেক বেশি ইনফরমেশন নিবেন। অনেক বেশি ইনফরমেশন নিলে যেটা হবে যে আপনি বুঝতে পারবেন যে ক্লায়েন্টের মাথায় কি চলতেছে। ক্লায়েন্টের মাথায় কি চলতেছে, আপনার মাথায় কি চলতেছে, এটা ডাস্টবিনে ফেলে দেন। কারণ আপনি আরেকজনের জন্য কাজ করতেছেন, টাকার বিনিময়ে কাজ করতেছেন। আপনি আপনার নিজের জন্য যখন কাজ করতেছেন, নিজের পোর্টফোলিওর জন্য যখন কাজ করবেন, তখন ওইখানে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড মেইনটেইন করে কাজ করবেন। বাট আপনি আরেকজনের জন্য কাজ করতেছেন, সে কি চাইতেছে, তার মাথায় কি চলতেছে, ওইটা বোঝা খুবই জরুরি, যেটাকে আমরা বলি ক্লায়েন্ট সাইকোলজি। ক্লায়েন্ট সাইকোলজি যদি বুঝতে পারেন, ডিজাইন করতে মাত্র ১০ মিনিট লাগবে। আগে ছিল ২০ মিনিট, এখন আরো ১০ মিনিট কমায় নিয়ে নিলাম। করা যায়, নট এ বিগ ডিল ভাই। আপনি যদি সাইকোলজি বুঝেন আর টুলসে যদি ভালো হন, ১০, ১৫, ২০ মিনিটের মধ্যে একটা ডিজাইন রেডি করা একদম কঠিন কিছু না। যদি এত অল্প টাইমে কোয়ালিটিফুল ডিজাইন করা যায় না আবার। সো যাই হোক, হোয়াটএভার। দেন আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তুমি যে ডিজাইনটা করতে চাচ্ছ, ওই ডিজাইনের মধ্যে তোমার স্পেসিফিক কোনো সিম্বল রাখতে চাও কিনা। অনেক আমাদের ক্লায়েন্ট যারা, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনার ক্লায়েন্ট যদি সাউথ এশিয়ান না হয়, তাহলে আপনি ড্যাম শিওর থাকেন যে ও আপনার থেকে অনেক রিচ, মানে ইনফরমেশনের জায়গা থেকে রিচ। আপনি যখন ওকে বলবেন যে তুমি কোনো স্পেসিফিক সিম্বল রাখতে চাও কিনা তোমার লোগোর মধ্যে, তখন সে বুঝে যাবে যে আপনি কি জিজ্ঞেস করছেন। সে তখন আপনাকে বলবে যে ভাই, আমার লোগোর মধ্যে আমি এরকম একটা কিছু রাখতে চাই, বা আমার লোগোর মধ্যে আমি একটা পাখি রাখতে চাই, আমি আমার লোগোর মধ্যে এরকম একটা সিম্বল রাখতে চাই, আমি আমার লোগোর মধ্যে এটা 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 করতে চাই। দেন আপনি বুঝতেছেন, আপনার মাইন্ড ম্যাপিং করতে হবে, কিন্তু একটা লোগো মানে এই না যে ও বলছে আর ধুম করে ফেলছি। আপনার মাইন্ড ম্যাপিং এ আপনি যখন যাচ্ছেন, ডিজাইনের জন্য যখন রিসার্চ করতেছেন, তখন এই ইনফরমেশন গুলো আপনাকে রাইট ট্র্যাকে ডিজাইন করার জন্য হেল্প করবে। আপনি তারপর আরো জিজ্ঞেস করবেন যে তোমার কম্পিটিটর কারা কারা, ওর ব্র্যান্ডের কম্পিটিটর বা সেম প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতেছে, ওদেরকে যখন আপনি রিসার্চ করতেছেন, ওই রিসার্চ থেকে আপনি অনেক বেশি ইনফরমেশন পাবেন। অলরেডি ২৫ মিনিট জাস্ট লোগোর উপরে কথা বলে যাচ্ছি, থিওরিটিক্যাল কথাবার্তা বলতেছি। অ্যান্ড আই গেস এই থিওরিটিক্যাল কথাবার্তাগুলো, মানে ওপেন ডিসকাশনগুলো আপনাদের অনেক হেল্প করতেছে, কারণ এগুলোই আসলে খুব কম পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, দেন আপনি ওই কম্পিটিটর রিসার্চ করলেন। তারপর আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন তুমি কোথায় কোথায় এই ডিজাইনটি ইউজ করবা, মানে মানে পসিবল ইউজ কোথায় কোথায় হইতে পারে। যেমন ধরেন এই ডিজাইনটা, এটার কিন্তু কোনো কালার ভার্সন ক্রিয়েট করাটা যাবে, বাট খুবই টাফ, সো টাফ লাইক দ্যাট। এটা কি আপনি ব্ল্যাক ভার্সন তৈরি করতে পারবেন বা হোয়াইট ভার্সন করা যাবে, বাট
খুবই বিজি লোগো, এটা এআই দিয়ে তৈরি করা। সো যাই হোক, কিছু, কিছু লোগো ডিজাইন আছে যেগুলো আসলে ব্ল্যাক ভার্সন একদমই তৈরি করা যায় না। হোয়াইট ভার্সন তৈরি করা যায় না। কালার ভ্যারিয়েশন তৈরি করা যায় না। এই ধরনের লোগোগুলো লাইক দ্যাট ধরেন এইটাই। এই লোগোটারই যদি আপনি ব্ল্যাক ভার্সন তৈরি করেন, এখানে কিভাবে ব্ল্যাক ভার্সন তৈরি করবেন আপনি? হ্যাঁ, আপনি হয়তো বা গ্রে স্কেল ভার্সন তৈরি করতে পারেন। শেড এবং হাইলাইট সবগুলো গ্রে স্কেলে নিয়ে গেলেন। বাট ব্ল্যাক ভার্সন তৈরি করতে পারতেছেন না। বাট প্যাকেজিং, ধরেন ওই যে বক্স প্যাকেজিং বা এই ধরনের যখন প্রোডাক্টটা যখন ডেলিভারিতে যখন যাচ্ছে, ওইটার উপরে সবসময় দেখবেন যে ব্ল্যাক বা হোয়াইট এক কালার, অনলি সিঙ্গেল কালারে একটা প্রিন্ট থাকে। এটা কেন করা হয়? এটা কস্ট কাস্টমাইজেশনের জন্য করা হয়। নরমালি একটা যেকোনো ডিজাইন কালার প্রিন্ট করতে গেলে যদি ৳৩ খরচা হয়, এই ব্ল্যাকটা যখন প্রিন্ট করাবে তখন খরচা নাইমা আসবে মাত্র ৫০ পয়সায়। সিম্পল। ৪ কালারের টাকা বেশি লাগে। ১ কালারে টাকা কম লাগে। সো অনেক ব্যাপার চিন্তা করতে হবে। ডিজাইন মানে এই না যে ধরলাম, ডিজাইন করলাম আর দিয়ে দিলাম। ওকে? সো এই ব্যাপারগুলো আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কোথায়, কোথায় ইউজ করবেন? আপনার কোন, কোন ডিজাইন ফরম্যাট লাগবে? নরমালি আমরা ডিজাইন ফরম্যাট যেগুলো দিয়ে দেই, PNG, JPG, SVG ফাইল দেই, AI ফাইল দেই, EPS ফাইল দেই, তারপর আরো অনেক রকমের ফাইল দেই। হ্যাঁ? তারপর আপনি ওই যে মাল্টিপল কালার ভার্সন তার লাগবে কিনা? লাগলে আপনি ওইগুলো করে দিবেন। তারপর আইকন লাগবে কিনা? আইকন যদি করা লাগে আলাদা, শুধুমাত্র আইকন, দেন আপনি আইকনটা ক্রিয়েট করে দিলেন। এই ব্যাপারগুলো সবকিছু জিজ্ঞেস করার শেষে আপনি যখন অনেক বেশি আলোচনা করতেছেন ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টও বুঝলো যে না, আপনি কিছু জানেন, আপনিও বুঝতেছেন যে ক্লায়েন্ট আমার সাথে অ্যাটাচ হইতেছে। তখন আসলে আপনি এট দ্য এন্ড আপনি ক্লায়েন্টকে বলবেন যে, "ভাই, এবার আসো আমরা বাজেট নিয়ে ডিসকাস করি।" যে বাজেট নিয়ে ডিসকাস করলো, আপনি একটা যাকে বাজেট বললেন, বাজেটটা যাতে এরকম না হয় যে $500 বলে লাস্টে $5 কাজ করলাম। আমি $500 তাকে বলবো, আমি তাকে $500 সার্ভিস দিব। হ্যাঁ? আমি তাকে অনেক কিছু অফার করতে পারি $500 এর মধ্যে। ইভেন ওয়েবসাইট ডিজাইনও তাকে আমি দিতে পারি, ডেভেলপমেন্টও করতে পারি এই ৫০০ র মধ্যেই। সো নাইস, আপনি তাকে বলেন যে আমি তোমাকে ৳৫০০ দিয়ে $500 চার্জ করতেছি, ৫০০ র মধ্যে এই জিনিস দিব। আবার আমি তোমাকে মাত্র $50 চার্জ করতেছি। এই ৫০ এর মধ্যে আমি তোমার থেকে এই জিনিসগুলো নিব। বা এই জিনিসগুলো তোমাকে আমি দিব আরকি। তোমার $৫০ আমি নিতেছি, তোমাকে $৫০ এর বিনিময়ে এটা দিতেছি, ৫০০ র বিনিময়ে এটা দিব, ১,০০০ এর বিনিময়ে এটা দিব। সো এভাবে যখন আপনি কাজ করবেন, তখন ক্লায়েন্টও বুঝবে না যে এ প্রফেশনাল। এ ওই গুলিস্তান হকার না যে $500 বলে মানে ৳৫০০ বলে লাস্টে ৳১০০ য় সেল করতেছে, ৳৫০ য় সেল করতেছে। ওকে? সো ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আপনি প্রিমিয়াম কাস্টমার যদি আপনি খুঁজেন, আপনার নিজের আগে প্রিমিয়াম হইতে হবে। ওকে? সো অনেক কথা বললাম। আশা করছি এই কথাগুলো আপনাদের কাজে লাগবে। আ এই কথাগুলো যদি আমি যখন ডিজাইন ১ম শুরু করি, গ্রাফিক ডিজাইন যখন ১ম শুরু করি, পেইন্টিং, স্কেচিং ওই ইন্ডাস্ট্রি থেকে, ফিল্ম মেকিং ইন্ডাস্ট্রি থেকে যখন আমি গ্রাফিক ডিজাইনে সুইচ করলাম, তখন যদি আমাকে এই কথাগুলো কেউ বলতো, এখন হয়তোবা আমি আরো অনেক কিছু করতে পারতাম। বাট আলহামদুলিল্লাহ যা করেছি আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন বুঝি, ডিজাইন করি, আনন্দ লাগে। আচ্ছা, সো এবার আসেন আমরা Adobe Illustrator চলে যাই। ভিনটেজ লোগো ডিজাইন করব। নরমালি ভিনটেজ লোগো ডিজাইন কিরকম হয়? সো ভিনটেজ লোগো ডিজাইন দেখার জন্য আপনি জাস্ট একটু Google সার্চ দেন। আপনি অনেক জোস ডিজাইন পাবেন। এই যে এইটা হচ্ছে ভিনটেজ লোগো ডিজাইন। ভিনটেজ লোগো ডিজাইনের মধ্যে আহামরি কিছুই থাকে না। ভিনটেজ লোগো ডিজাইনের মধ্যে আ সর্বোচ্চ ২ টা কালার থাকে বা ৩ টা কালার যখন চলে যায়, ২ টার বেশি কালার চলে গেলে ওইটাকে আসলে আর তখন ভিনটেজ বলা যায় না। তখন ওইটাকে আমরা বলি এমব্লেম লোগো ডিজাইন। ওকে? এমব্লেম লোগো ডিজাইন আবার এরকম হয় না, ওইখানে আইকন থাকে, ওইখানে অনেক বেশি কালারফুল এলিমেন্ট থাকে। আর যখন সিঙ্গল কালার অথবা 2 কালার্স এর মধ্যে আপনাদের বোঝানোর জন্য এভাবে বলতেছি। ভিনটেজ এবং এমব্লেম ২ টা খুবই জটিল লোগো ডিজাইন। দেখতেও জোস লাগে। আমার কাছে আমি পার্সোনালি অনেক পছন্দ আমার এই ধরনের লোগো ডিজাইনগুলো। সো ভিনটেজ লোগো ডিজাইন এবং এমব্লেম আমি যদি ২ টাই দেখাই, যেহেতু শিখাইতেছি, ২ টাই বুঝে নেন। এমব্লেম লোগো ডিজাইন ২ টা কি আসলে পার্থক্য কোথায়? এমব্লেম যেটা, এমব্লেমের মধ্যে হইছে কালারফুল হয়, যেটা হইছে Starbucks এর লোগো যদি আমরা দেখি, সুপারম্যান, হার্লে ডেভিডসন, বেন্টলির লোগো, দেন আরো অনেক আছে এবং বিশেষ করে যত ইউনিভার্সিটি, কলেজ, এডুকেশন অর্গানাইজেশন যেগুলো আছে সেখানে দেখবেন এই এমব্লেম লোগোটা অনেক বেশি ইউজ করা হয়। ইভেন হার্ভার্ডের এটা হচ্ছে একদম মানে অরিজিনাল এমব্লেম লোগো ডিজাইন স্টাইল। ওকে? আ তারপর ফেডারেল ইউএসএ ওদের লোগো ডিজাইন যেটা, ওটাও একদম অরিজিনাল এমব্লেম লোগো ডিজাইন। এখন এইটার মধ্যে আর এটার মধ্যে অনেক তফাৎ আছে। এটা সিঙ্গল কালার বা 2 কালারস ম্যাক্স, আর এটা কালারফুল। ওকে? আর এখানে অনেক বেশি ইলাস্ট্রেশন বেস থাকে।
অনেক জটিল ইলাস্ট্রেশন থাকে। এমব্লেম ডিজাইন সবাই করতে পারে না। এবং ইভেন আমি নিজেও এমব্লেমে খুব একটা যে ভালো এরকম না, বাট টুকটাক এমব্লেম ডিজাইন করতে পারি। আর ভিনটেজ লোগো ডিজাইনের ক্ষেত্রে যেটা হয় যে এটা সবসময় রাউন্ড বা একটা শেপের মধ্যে থাকে। রাউন্ড শেপ অথবা বক্স শেপ অথবা স্পেসিফিক কোনো কাস্টমাইজ শেপের মধ্যে থাকবে। ওকে? সো আশা করছি আমরা এগুলো দেখে ফেলছি। এখন ভিনটেজ লোগো ডিজাইন করার জন্য ভিনটেজ ফন্ট লাগবে। ভিনটেজ লোগো ডিজাইন করতে গিয়ে আপনি সাপোজ ধরেন আপনি ফন্ট ইউজ করছেন পপিন্স, আপনি ফন্ট ইউজ করছেন মন্টসেরাট, আপনি ফন্ট ইউজ করছেন আরো কি ধরনের ফন্ট আছে এরকম, বিগ জন। এই ধরনের ফন্ট ইউজ করলে তখন ওইটাকে আর আপনি ভিনটেজ স্টাইলের মধ্যে রাখতে পারবেন না। তখন ওইটা হয়ে যাবে জগা খিচুড়ি স্টাইল। ওকে? সো এটা যাতে না হয় এই স্টাইলগুলো ধরে ধরে কাজ করা ট্রাই করবেন প্রথম থেকেই কাজ করা ট্রাই করেন। আর তারপর যখন আপনি অ্যাডভান্স প্রসেসে যাচ্ছেন, অ্যাডভান্স প্রসেসে গিয়ে আপনি এই ডিজাইনটা কিভাবে করা লাগে সেটা শিখবেন। আপনি ১ম এ শিখতেছেন কি? একদম বেসিক লোগো ডিজাইন। এখন এটাও অনেকের সমস্যা। সমস্যা বলতে এই ইনফরমেশনগুলোর অনেক মিসইউজ হইছে আমাদের ইন্ডাস্ট্রিতে। সেটা হচ্ছে আমরা ১ম এই এই ডিজাইনটা করতে যাই। যখন এটা আর কমপ্লিট না করতে পারি তখন আমার মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসে। বাট উচিত ছিল আমার ১ম এ এইটা করা। এটা যখন আমি পারতেছি, আমার স্কিল একটু বাড়লো, দেন আমি এটা করতেছি, আমার স্কিল একটু বাড়লো, দেন আমি এইটা করতেছি। এটা থেকে আর এটা আরেকটু কঠিন, তাই না? এটা যখন আমি কমপ্লিট করতে পারতেছি, দেন আমি এটা করব। সো এই ধাপে, ধাপে আগাইতে হবে। যখন আমি এটাও করতে পারতেছি, দেন আমি এই ধরনের লোগোর মধ্যে যাব। সো এটা ওই ইন্ডাস্ট্রি যেখানে ১ দিন ২ দিনে কিছুই পসিবল না। কেন পসিবল না? আশা করি এবার আপনি বুঝতে পারতেছেন। কেন আমরা ফ্রাস্ট্রেট হয়ে যাই? কেন অল্পতেই আমরা মনে করি যে ৩ মাসের মধ্যে আমি ডিজাইন শিখতে পারি নাই, ৬ মাসে আমি ডিজাইন শিখতে পারি নাই। তার মানে হয় এই সেক্টরটা খুব একটা ভালো না। প্রবলেম হইছে আপনি ১ম এই শুরু করছেন এইটা, এটা তো আপনি কমপ্লিট করতে পারবেন না ভাই। ইভেন আমাকে দিলেও হয়তোবা এই ডিজাইনের পিছনে আমার ম্যাক্স যদি বলি যে ৬-৭ ঘন্টা সময় চলে যাইতেই পারে। কারণ এখানে অনেক ডিটেইল কাজ আছে, অনেক ডিটেইলিং আছে, শেড ডিটেইলিং আছে, হাইলাইট ডিটেইলিং আছে, সাবজেক্ট ডিটেইলিং আছে, লট অফ থিংস এই জায়গাটায়। সো আপনি ১ম এই এটা শুরু করতে চাচ্ছেন। তখন তো ঝামেলা হবে। আপনি প্র্যাকটিস করেন। ডিজাইন ইন্ডাস্ট্রিটাই হইছে আসলে প্র্যাকটিসের উপরে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত ভালো করবেন। সো আজকের এই ক্লাসে আমরা এই কথাগুলো বলার জন্যই, এই পার্থক্যগুলো যাতে আপনার নতুন থেকেই আপনি বুঝতে পারেন। আপনি যেখানে শিখতে যান, আগে দেখবেন যে ওখানে আপনি কি শিখতেছেন, আপনার কনটেন্ট কি? আপনার ওইটা কি রকমের হেল্প করবে? আপনি কি ডিজাইন শিখতে চাচ্ছেন? নাকি আপনি টুলস শিখতে চাচ্ছেন? অনেক ব্যাপার-স্যাপার আছে এই জায়গাগুলোতে। সো একটু স্মার্ট হইতে হবে। আর এই ধাপে, ধাপে যাবেন। ১ম এ এটা শুরু কইরেন না। এটা শেষ করতে পারবেন না। সো যেটা শেষ করতে পারবেন, শুরু থেকে শেষ করতে যেটা পারবেন, সেটাই করেন। আপনি ম্যাক্স এইটা করতে পারেন। এটার মধ্যে অনেক জটিল একটা ইলাস্ট্রেশন আছে। অনেক ডিটেইল ইলাস্ট্রেশন আছে। সো আপনি যদি ইলাস্ট্রেশন পারেন, দেন আপনি এটা করেন। সো এটা পারতেছেন না? লিভ ইট। আপনি বাদবাকি করেন। আপনি সহজ লোগো পিক করেন। যেহেতু শিখতেছেন। এটা যখন ক্লায়েন্ট কাজ যাবে, তখন হয়তোবা ক্লায়েন্ট এটাও দিতে পারে, এই টাইপের কাজও দিতে পারে। আবার ধরেন সিম্পল, একদম সিম্পল এইটাও দিতে পারে। সো পার্থক্যগুলো বুঝতে হবে। ডিজাইন একটু ডিপলি চিন্তা করতে হবে। অবজারভেশন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হবে। ওকে? অবজারভেশন পয়েন্ট ডিফারেন্ট জায়গায় নিয়ে যাইতে হবে। আউট অফ বক্স চিন্তা করা একটা কথা আছে আমাদের এই ইন্ডাস্ট্রির মধ্যে। সো আউট অফ বক্স আসলে জিনিসটা কি? এটাই। যে আপনি যেভাবে চিন্তা করতেছেন, একটু ঘুরায় চিন্তা করা। নাথিং। এর থেকে আসলে এখানে আর অন্য কোনো রকেট সায়েন্স নাই। আমি বিলিভ করি এটা। হয়তোবা আমার বিলিভের সাথে আপনার বিলিভ নাও মিলতে পারে। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলতেছি। এবার আসেন আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে যাওয়ার পর ফাইল দিব। এগুলো বেসিক ক্লাসে শিখছেন। ওয়াইড কত নেওয়া যায়? ধরেন 1080p নিই। কারণ এটা স্কোয়ার সাইজ সুন্দর। সাইজটা অনেক সুন্দর। 1080p 1080p। আবার আপনি চাইলে এটা 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটারও আচ্ছা 10 সেন্টিমিটার হয়ে গেছে। পিক্সেল নিব। 1080 1080 ব্লিট এটা 0 থাকবে। ব্লিডটা সবসময় ইউজ হয় যখন ডিজাইনটা প্রিন্টিং এ যায়, তখন আসলে ব্লিডটা ইউজ হয়, যেটা আমরা বেসিক ক্লাসে শিখেছি। সো আসেন যে একটা ভিনটেজ লোগোর বেসিক শেপ শিখবো। এই এতক্ষণ যত কথা বললাম, সো এখন কথা হচ্ছে যে আমরা ভিনটেজ লোগো করার ক্ষেত্রে যেটা করতে হয়, যে স্কেচ লাগে। তো যে কোনো ডিজাইন করার শুরুতে আপনার স্কেচ লাগবেই। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো জীবনে স্কেচ তো দূরে থাক, পেন্সিলও হাত দিয়া ধরি নাই।
তাহলে যেটা করতে হবে এখন থেকেই ওই প্র্যাকটিসটা করতে হবে। কিচ্ছু হবে না। I know that, বাট এখন থেকে প্র্যাকটিস করলে ৬ মাস ১ বছর পরে গিয়ে আপনি একদম বেসিক একটা স্কেচ করতে পারবেন। আপনার মাথায় যে আইডিয়াটা চলতেছে ওইটা আপনি স্কেচ করতে পারবেন। নরমালি স্কেচ আপনি এখানেও করতে পারেন। এখানে আ পেন্সিল টুল আছে। পেন্সিল টুল দিয়ে আপনি এটা করতে পারেন। এখানে এভাবে স্কেচ একটা বেসিক স্কেচ দ্বারা করে দিতেই পারেন। বাট এই জায়গায় যে ধরনের ব্রাশ, পেন্সিল এই ব্যাপারগুলো যদি আপনি ইউজ করতে চান, এই টুলসগুলো ইউজ করতে গেলে আসলে মাউস দিয়ে আসলে এগুলো ইউজ করার কিছু না। এগুলো হচ্ছে আপনার ওই গ্রাফিক ট্যাব লাগবে বা ড্রয়িং ফ্যাসিলিটি লাগবে আরকি। লাইক দ্যাট আপনার গ্রাফিক ট্যাব ইউজ করতে পারেন অথবা আপনার ট্যাব ইউজ করতে পারেন অথবা যদি আরো ভালো হয় যে স্টাইলাস পেন ইউজ করাটা, এটা আবার সব ধরনের ল্যাপটপের সাথে দেয় না। অনেক দামি ল্যাপটপের সাথে দেয়। আর কথা হচ্ছে আমি নতুন কাজ শিখতেছি, একটা ইনকাম নাই। আমি হয়তোবা চিন্তা করতেছি আমি এইচপির এক্স এনভিটা কিনে ফেলবো কারণ ওইটার মধ্যে এই কাজ করা যায়। ওকে? সো ওইটা না চিন্তা না করাটাই ভালো। আমি কি করতে পারি? আমি যতটুকু জানি, আমি শেপ শিখছি। তাই না? শেপ টুলের কাজ শিখছি। সো আমি জানি যে এই ধরনের ডিজাইনগুলো একটা সার্কুলার মধ্যে হয়। সার্কেল শেপের মধ্যে হয়। সো আপনি ড্র করেন এটা। দেখেন এই জায়গায় কিভাবে কাজ করা যায়। আমি অনেক ভালো বলতে মানে অনেক বড় ডিজাইন প্রজেক্ট করি খুব লিমিটেড টুলস ইউজ করে। কয়েকটা টুলস, হাতে গোনা কয়েকটা টুলস ইউজ করি। অনেকে এভাবে মনে করে যে আমি মনে হয় অনেক রকেট সায়েন্স করি একটা ডিজাইনের মধ্যে। অনেক কিছু করি। বাট না, আমি একদম মানি এটা বিলিভ করানোটা টাফ যে আমি কত অল্প টুলস ব্যবহার করি। এক আমার রিসেন্টলি যদি আমি একটা ডিজাইন যে আপনারা অনেকেই দেখেছেন হয়তোবা ওইটা হচ্ছে ডিজাইনটা ওই যে ওটস বেরির লাল কালারের প্যাকেজিং এর যে কাজটা করছি সোশ্যাল মিডিয়ার ডিজাইন সহ সবকিছু। ম্যাক্স ৩ থেকে ৪ টা টুলস ইউজ করে সব কাজ করছি। এখন এটা অনেকে বিলিভ করবে না। সো যাই হোক, এখন আসেন আমরা ভিনটেজ লোগো ডিজাইন যেহেতু করব, সো আমার কালার ভিনটেজ দিতে হবে। সো আমরা এর আগে দেখেছিলাম আগের ক্লাসে যে আমি বলছিলাম যে ভাই ভিনটেজ লোগো করা লাগবে বা যে ধরনের লোগো করা লাগবে ওই লোগোটা লিখে সার্চ করে দেন আপনি ওইখান থেকে কালার পিক করবেন। ট্রাই করেন ওই জায়গা থেকে আসলে কালার পিক করা যায় কিনা। সো কপি ইমেজ দেই। এখান থেকে আপাতত আমরা কালার পিক করব। আমার ব্ল্যাক কালার আছে। এবার এটার মধ্যে আমি কাজ করব। সো ভিনটেজ লিখি। আলাদা কোনো ব্র্যান্ড নেম না দিলাম, ভিনটেজ। এখন ১ম এ বলছি যে ভিনটেজ লোগোর মেইন পার্টই হচ্ছে এর ফন্টের স্টাইল বা ফন্ট লুকিং। এটা আপনি যেভাবে করবেন আপনার ডিজাইনটাও ঠিক ওভাবেই আসবে। ওকে? সো আমার কাছে অনেক রকমের ফন্ট আছে। ভিনটেজ ফন্ট থাকার কথা। সো না, এগুলো ভিনটেজ না। এটা ভিনটেজ ফন্ট আবার। বাট আমি চাচ্ছি একটু টাইপের ফন্ট। ওইটাকে কি বলে? ভিনটেজ বাট রেট্রো ভিনটেজ টাইপের ফন্ট বা স্কিপ টাইপের ফন্ট চাচ্ছি। লাইক দ্যাট এরকম। সো এটার জন্য আমরা ধরেন আমার কাছে অনেক কালেকশন আছে। এই একটা ফন্ট আছে। তারপর অনেক রকমের ফন্ট আছে। আমার এই কালেকশনে অনেক বিগ অনেক ফন্ট আছে। বাট এমন তো হইতে পারে যে এখানে একটা ফন্টও আমার পছন্দ হয় নাই। একটা ফন্টও পছন্দ হয় নাই বা আমি খুঁজে পাইতেছি না। ইনস্ট্যান্ট খুঁজে পাইতেছি না। তখন আসলে আমরা কি করব? আমি পার্সোনালি যেটা করি, আমি যে ডিজাইন করতেছি, যে স্টাইলের কাজ করতেছি, ওই কাজের উপরে কি ফন্ট আছে, ওইখান থেকে একটা ফন্ট আমি ফাইন্ড আউট করি। আচ্ছা, এই ফন্টটা দিয়ে কাজ করা যায়। এটা ভিনটেজ একটা ভাইব দিতেছে। যাই হোক, আপনাদেরকে আরো একটু জিনিস দেখাই। সেটা হলো আমার ভিনটেজ ফন্ট লাগবে। আমি সার্চ দিব ভিনটেজ ফন্ট। অনেকে এরকম করেন যে একদম যে যাচ্ছে তাই ফন্ট দিয়ে কাজ করেন। আমি যখন জিজ্ঞেস করি, "আপনি এই ফন্ট ইউজ করছেন কেন ভাই?" বলে যে, "ভাই আমার কাছে তো ভালো ফন্ট নাই।" আমি বলি, "ফন্ট তাহলে ডাউনলোড করেন।" বলে, "ভাই সব ফন্ট তো কিনা লাগে।" আমি অমুক জায়গায় দেখছি তারা বলছে ফন্ট কিনা লাগে। ফন্ট কিনা লাগবে কেন? ফন্ট কিনা লাগে যেটা সেটা অন্য কাজে ইউজ করা হয়। বাট লার্নিং পারপোজ এ আপনি অনেক ফন্ট ফ্রি পাবেন। ফন্ট স্পেস আছে, ড্যাফন্ট আছে। তারপর অ্যাডোব ফন্টস এ অনেক ভালো ফন্ট আছে। Google এর ফন্ট ওয়েবসাইট আছে। হ্যাঁ? এখন আপনি ১ম এই গেছেন এনভার্টোতে। সো এনভার্টোতে গেলে তো আপনাকে টাকা চাইবেই। এই ফন্টটা সুন্দর। ব্লাঙ্কস স্ক্রিপ্ট এটা মনে হয় আমার কাছে আছে। এ ব্ল্যাক লিস্টেড এই যে এটা আছে। ব্লাঙ্ক
নাই। আচ্ছা যাই হোক তাহলে ওইটাই ডাউনলোড করি। সো এই যে দেখেন ইনস্ট্যান্ট আমি আমার কাছে মনে হইছে আমি এই টাইপের ফন্ট দিয়ে কাজ করতে যাচ্ছি। আমি ভিজুয়ালি এইভাবেই চিন্তা করতেছি। সো দেন এটা জাস্ট ডাউনলোড করে নিই। বা আমার মনে হইছে আমি এই ধরনের ফন্ট দিয়ে কাজ করব। যেহেতু কাজ করতেছি, ভিনটেজ কাজ করতেছি বা এই বুগি ভয়েস এটা অনেক ফেমাস একটা ফন্ট এই বুগি ভয়েস। ওকে? সো বুগি ভয়েসও আমি ডাউনলোড করতে পারি। আমার এই ডিজাইনের জন্য লাগতেছে এজন্য আমি ডাউনলোড করতেছি। সিম্পল। বাট ট্রাই করবেন ডিফল্ট ফন্ট, ডিফল্ট সোয়াচেস কালার এগুলো একদম ইউজ না মানে যতটা এভয়েড করা যায় এই জিনিসগুলো। দরকার হলে এগুলো ইউজ জীবনেও করবেন না। সো আসেন আমরা যে ফন্টটা ডাউনলোড করছি এই ফন্টটা ইনস্টল দেই। ওকে এই যে এই ২ টা ফন্ট আমরা ডাউনলোড করছি। এখান থেকে সেপারেট ফোল্ডার দিয়ে দেই। সেপারেট ফোল্ডার হচ্ছে আলাদা, আলাদা ফোল্ডারে যাবে। ব্ল্যাঙ্ক স্পি টা এই যে ফন্ট ফাইল ওটিএফ বা টিটিএফ যেটাই হোক ওইটা একটা ইনস্টল করলেই হয়। জাস্ট ইনস্টল করে নিলাম। আমার বাইরেও বের হওয়া লাগতেছে না। আমি এখান থেকে ওপেন করে ডিরেক্ট ইনস্টল করে ফেলতেছি। এখন যাদের পিসি একটু উইক, ল্যাপটপ একটু উইক, তারা এগুলো আগে ইনস্টল করে তারপর ইলাস্ট্রেটরে কাজ করেন। হয়তোবা এত ইজিলি ইনস্টল নাও হইতে পারে। আমার একদম ১ম দিকের পিসিতে এভাবে ইনস্টল করতে গেলে হ্যাং হয়ে যাইত। ওকে? সো আমি ২ টা ফন্ট ডাউনলোড করছি। একটা হচ্ছে বুগি ভয়েস, আরেকটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট। সো আমি ২ টাই ইউজ করব। ২ টা লোগোটা আরেকটু ছোট করি। আ আমি কম্পেয়ার করব কোনটার সাথে কি, কোনটা কিরকম লাগতেছে। এরকম একটা কম্পারিজন করার ট্রাই করব। একদম ইনস্ট্যান্ট করব এটা। সো একটা হইছে আমি ইউজ করলাম ভিনটেজ, দেন আরেকটা হইছে আমার বুগি ভয়েস, বুক বুগি ভয়েস, এই যে বুগি ভয়েস ফন্ট। বুগি ভয়েসের মধ্যে ৩ টা স্টাইল আছে বুগি ভয়েস, ভয়েস এক্সট্রুড, বুগি ভয়েস এক্সট্রুড, রেগুলার বুগি ভয়েস। এটাই থাকুক আপাতত। আমরা আরেকটা ফন্ট এই যে ইনস্ট্যান্ট ভুলে গেছি দেখছেন? গোল্ডফিশ গোল্ডফিশ মেমোরি হয়ে যাইতেছে আমি দিনকে দিন। আচ্ছা ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট। ওকে? সো ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট, ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট। ওয়াও! ব্ল্যাঙ্ক এটাই তো জোস লাগতেছে। বেশি সুন্দর লাগতেছে এটা। ভিনটেজের জন্য একটা পারফেক্ট ফন্ট। সো এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন। এটা আসলে আপনার যেটা পছন্দ হয়, বেশি ভালো লাগবে যেটা, আপনি সেটা দিয়েই কাজ করবেন। সো আমরা এটাই রাখবো। এবার আসেন এর মধ্যে কিছু কাজ করব। এর মধ্যে কিছু বেসিক কাজ করা ট্রাই করি আসেন। এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। মানে ক্রিয়েট আউটলাইন করে কি করছি আসলে এই জায়গাটায়? ক্রিয়েট আউটলাইন করে এটার আউটলাইন করে দিয়েছি বা ভেক্টর ফরম্যাট করে দিয়েছি আমি। এতক্ষণ ছিল টিটিএফ, ওটিএফ ফরম্যাট বা টেক্সট ফরম্যাট ছিল। সেটাকে আমি জাস্ট ক্রিয়েট আউটলাইন করে এর আউটলাইনটা ড্র করে দিয়েছি। তার মানে এটা আমার ভেক্টর ফরম্যাটে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে যাচ্ছে তাইভাবে এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারবো। ওকে? সো এবার আসেন দেখি কিছু করা যায় কিনা এই জায়গাটায়। আমি চাচ্ছি এরকম কিছু ড্র করতে। বাট এটার এই যে ইর পার্টটা এতটাই কার্সিভ, করাটা অনেক টাফ। বাট টাফ হোক আর যাই হোক, পেন টুলের কাজ জানি। সো আমি এটা করতে পারবো। নর্মালি এই ব্যাপারগুলো অনেক ইজি টুল দিয়ে করা যায়। এটা আমি জানি। নট লাইক দ্যাট যে ইজি টুল দিয়ে করা যাবে না। এটা আরো অনেক স্মুথলি করা যাবে, অনেক সহজ করে করা যাবে। বাট আমরা যেহেতু ১ম কাজ শিখতেছি, আ এর জন্য আমরা ওই অপশনগুলোতে যাব না। মানে ইজি অপশনগুলোতে ট্রাই করব ইজি অপশনটা যতটা বেশি এভয়েড করা যায়। যতটুকু এভয়েড করা যায়। কারণ এভাবে যদি আপনি ম্যানুয়ালি শিখেন তাহলে যেটা হবে যে আপনার পেন টুল দেন আদার্স টুলগুলোতে আপনি অনেক বেশি স্মুথ হয়ে যাবেন। অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে যাবেন। সো ট্রাই করুন, ভুল হবে, অনেক বেশি প্রবলেম হবে, অনেক বেশি জটিল লাগবে। বাট এভাবে করাটা আমার কাছে মনে হয় ইজি। আর আপনি ওই যে বললাম যে আপনি টুলসে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাইতে পারেন বা টুলসটা প্র্যাকটিস হইতেছে। আমি চাইলে এখন অন্য অনেক টুলস আছে, রেডিমেড টুলস দিয়ে এটা এই জায়গা থেকে এভাবে করে ফেলতে পারি। বাট আমি ওইটা করব না। কারণ আমি কাজ শিখতেছি ভাই। আমি ক্লায়েন্টের জন্য কাজ করতেছি না। তো কথা হচ্ছে আমি এক কাজেই আমি মাল্টিপল কাজ করে ফেলতেছি। দেখি একবারে নেওয়া
শেপটা কি মিলবে কিনা? আচ্ছা, মিলবে। মার্কেটে অনেক ইজি অপশন আছে। আমরা অনেক ভিডিও দেখি যেখানে অনেক ইজিলি ডিজাইন করে। ইটস ওকে, ওইটা আমরা করব কখন? যখন ওই যে বললাম যে যখন আপনি মোটামুটি কাজ শিখছেন, অনেক কাজ জানেন, অনেক অপশন জানেন, তারপর আপনি ওইটা করেন। কোনো সমস্যা নাই। তখন আপনার ওইটাই লাগবে। কারণ আপনি তখন চিন্তা করবেন এভাবে যে আমি ১ ঘন্টায় কয়টা ডিজাইন করতে পারতেছি। নরমালি এই জিনিসটাই করতে চাইছি। আহামরি কিছু না। এই জায়গাটা একটু ঝামেলা আছে, তাই না? এই জায়গাটায় এই শেপটা অ্যাঙ্কর পয়েন্টটা চোখে পড়তেছে। এমন হইতো যে অ্যাঙ্কর পয়েন্টটা চোখে পড়তেছে না, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন দূর থেকেই মনে হচ্ছে যে এটা চাইলে আরেকটু স্মুথ হইতে পারে। সো আমি ১ম এ যেটা দেখব ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আসলে স্মুথ করার অপশন আছে কিনা। থাকার কথা। যেখানে অ্যাঙ্কর থাকবে ওখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে আমি টেনে এটাকে স্মুথ করে দিব। এখন দেখি এটা সর্বোচ্চ কোন পর্যন্ত যায় স্মুথ হইতে। ওকে, এই পর্যন্ত যাচ্ছে, কইরা দিব আমি। ওকে? সিম্পল। এই জায়গাটা মনে হয় একটু কারেকশনের দরকার আছে। এই ছোট জায়গাগুলো ট্রাই করব। এখন এমন না যে এগুলো করতেই হবে। এগুলো না করলে রকেট সায়েন্স থাকবে না। নট লাইক দ্যাট। আমি অল্প করে এগুলো ট্রাই করব। এখন দেখেন এটা যতটা স্মুথ লাগতেছে আগে কিন্তু ছিল না। দেন এই জায়গাটা স্মুথ করলেও হয়, না করলেও হয়। যদি দেখেন যে অনেক জটিল লাগতেছে, না হচ্ছে না, তাহলে ওটা ছেড়ে দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, লেবু যত বেশি চাপবেন তত তিতা হয়ে যাবে একটা সময়। এই যে দেখেন যেটা বলছিলাম যে তিতা হয়ে গেছে, এই জায়গাটায় মিলে নাই। এখন যেটা বলতেছি যে এই কাজগুলো করার অনেক ইজি অপশন আছে, যেগুলো আমরা আপনারা ইউটিউবে অন্য জায়গায় দেখবেন, বাট ওইটা আপাতত ফলো করার দরকার নেই। আপাতত আপনি এই ম্যানুয়ালি কাজ করবেন। ম্যানুয়ালি কাজ করলে যেটা হয় যে একই কাজ আপনি যখন ম্যানুয়ালি যখন করতেছেন তখন আপনার একটা ডিফারেন্ট টুল ইউজ করা হইতেছে, পেন টুল আপনার হাতটা স্মুথ হইতেছে। এই ভুলগুলো আসলে আমরা প্রথম করি। আমি নিজে অনেক করছি এই টাইপের ভুল। যার কারণে আসলে অনেক দেরিতে অনেক কিছু শিখেছি। যেটা ১ম এ শিখার কথা ছিল, ওইটা ১ম এ শিখতে পারি নাই। যাই হোক, ওকে, সো এই যা কিছু আছে সব আমি এবার পাথফাইন্ডার এ যাব। পাথফাইন্ডার এ গিয়ে এটাকে ইউনাইট করে দিব। একটা সিঙ্গেল শেপের মধ্যে নিয়ে আসলাম। এখানেও তেমন কোনো রকেট সায়েন্স করি নাই। এবার আসলে এটার শেপটা ড্র করি। কিভাবে শেপটা ড্র করব আমি? আরেকটা শেপ ড্র করতে হবে সেম সাইজের। কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ফরওয়ার্ড করে দিলাম আমি। ওকে, এটাকে স্টকে কনভার্ট করে দিই। স্টক করে দেখি স্টকটা কীরকম আছে। স্টকটা 2 পয়েন্ট করে দিতে হবে বা 3 পয়েন্ট। আমার ডিজাইন ইয়াতে ওভারঅল শেপগুলো যেরকম ওইরকম করব। ডিজাইন লুক লাগতেছে। ভার্সন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে দিই। দেন এটাকে আমি হোয়াইট করে দিয়ে এটাকে নিচের লেয়ারে পাঠিয়ে দিই। এটার কালার আপাতত একটু, এখন আমি মাল্টিপল কালারে যাব, আদারওয়াইজ বুঝতে পারবো না কোথায় কোন কালারটা নিয়ে ফেলছি। গুড। অলরেডি একটা লোগো ভাইব চলে আসছে, তাই না? সো এবার আসেন সব কিছু নিয়ে আমি মিডল অ্যালাইন করে দিব। এখন অনেক সময় যখন আমরা এই ধরনের ডিফল্ট অ্যালাইনমেন্ট যখন আমরা করি তখন এরকম হয়, তাই না? এরকম মনে হচ্ছে এখন নিচে আরেকটু নামলে ঠিক হইতো, বাট আমার এখানে অ্যালাইনমেন্ট দেখাইতেছে যে মিডল অ্যালাইন একদম পারফেক্ট আছে। সো এটা ম্যানুয়ালি করা লাগবে। এটা ম্যানুয়ালি আপনার করতে হবে, হ্যাঁ? কারণ এখানে ওরা এই টুলস বিশেষ করে অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ, যাই হোক, সো ওরা আসলে এর আউটলাইন বলবো কি, এটা এডস পয়েন্ট, যেটা আউটলাইনের এডস পয়েন্ট এটাকে হিসাব করে ওরা এই অ্যালাইনমেন্টটা করে। বাট আমার তো এখানে এটার একদম এক্স্যাক্ট সেম স্কোয়ার বক্সের মধ্যে নাই। আছে কি? নাই। এখানে কোনোটা একটু ভিতরে চলে গেছে। সো এই ব্যাপারটা হচ্ছে যে চোখের সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। চোখে দেখতে যেটা অ্যালাইনমেন্ট মিডল মনে হবে, প্রথমে একটা আপনি এভাবে ডিফল্ট অ্যালাইনমেন্ট করে তারপর ম্যানুয়ালি একটু করে অ্যালাইনমেন্টটা করে ফেলবেন। তাহলে দেখবেন যে আপনার ডিজাইনটা সুন্দর হইতেছে। সো এটা আরেকটু ছোট করে, আচ্ছা, ছোট করে এটাকে আমরা স্টকে পাঠায় দিব।
এখান থেকে এটাকে স্টক করে দিয়ে এটা কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল এফ কপি পেস্ট ফরওয়ার্ড করে দিছি। এখানে কপি করছি, এটার উপরেই ফরওয়ার্ড করেছি। এবার এটাকে আবার ছোট করে দিই। ছোট করে এটাকে দেন ফিলে পাঠায় দিই। রাউন্ড শেপ তৈরি হয়েছে, তাই না? আমি এটাই চাচ্ছি আর কি ক্রিয়েট করার জন্য। এবার কালারটা চেঞ্জ করে ফেলি। তারপরে এখানে আরো অনেক কিছু কাজ আছে, সেগুলো আমরা দেখবো আজকে। আমরা রাউন্ড টেক্সট কিভাবে লিখা লাগে, এই ধরনের এই যে এই কাজটা কিভাবে করে সেটাও আমরা দেখবো। সো আসেন এই জায়গাটায় কি কালার দিব আজকে লোগোতে। কালারটা কিরকম যেন খ্যাত খ্যাত লাগতেছে। সো এটাকে আরেকটু স্পাইসি করা যায় কিনা দেখি। আসেন একটু সফট করে দিলাম। খুব বেশি সফট করি নাই, একদম অল্প একটু পরিমাণ সফট করে দিয়েছি। নর্মালি ভিন্টেজ কালার এরকম সিম্পল সিঙ্গেল কালারের মধ্যে থাকবে, ম্যাক্স ২টা কালার ইউজ করা যায়। বাট আজকে এই ডিজাইনটা পরে আমি ফাইনালি আরেকটা কালার দিব। সো আপাতত এতটুকু থাকুক। এবার আসেন এটার মধ্যে আমি আরেকটু আউটলাইন দিতে চাচ্ছি। আউটলাইন বলতে আরেকটা শেপ দিতে চাচ্ছি, একটা শ্যাডো দিতে চাইতেছি। সো নরমালি এটা আপনি এখান থেকে অবজেক্টে যেয়ে এখান থেকেও করতে পারেন। অবজেক্টে যেয়ে এখান থেকে পাথ থেকে দেন অফসেট পাথ করে করতে পারেন। আবার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে করা যায়। অ্যাপিয়ারেন্স অ্যাড এ নিউ স্টক। যে শেপ বা যে এলিমেন্টে আমি স্টকটা বাড়াইতে চাইতেছি, এই জায়গা থেকে স্টক করা যায়। বাট ওইটা যেটা হয় যে ওইটা কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল, আচ্ছা বুঝাচ্ছি। ধরেন অ্যাড এ নিউ স্টক দিলাম, এই যে নিউ স্টক হয়ে গেছে, তাই না? এবার এটাকে আমি নিচে পাঠায় দিব, ফিলের নিচে পাঠায় দিব। আর ফিলে আমি অরিজিনাল যে কালারটা চাইতেছি ওই কালারটা দিব। আপাতত ধরেন হোয়াইট কালার চাইতেছি আমি। দেন এখান থেকে স্ট্রোকটা নিচে থাকবে যেটা, ওইটা একটু একটু করে বাড়ায় দিই। দেখেন খুব জোস লাগতেছে, তাই না? দেন স্ট্রোকে যাই, স্ট্রোকের এখান থেকে ক্যাপ আমি রাউন্ড ক্যাপ করে দিব। অলরেডি এটা পুরোটাই লোগোর ফন্টটাই আর কি রাউন্ড, সো এর জন্য অলরেডি হয়ে আছে। সো কর্নারগুলো আমি একদম মিডল রাউন্ড জয়েন করে দিলাম, বা মাঝখানে করে দিলাম এটা। আর অ্যালাইন স্ট্রোকে আসলে তেমন কিছু নাই এই জায়গায়। সো এই কাজটা করলাম। এখন এই কাজটাই আমি এখান থেকে যখন ম্যানুয়ালি যখন করব, তখন যেটা হবে, তখন এই শেপটা এত সুন্দর করে এখানে মিলবে না, ব্লেন্ড হবে না। আশা করি আপনারা এই পার্থক্যটা বুঝতে পারতেছেন কেন আমরা অ্যাপিয়ারেন্স থেকে এই কাজটা করব। অ্যাপিয়ারেন্স থেকে কাজ করার রিজন এটাই। ওকে, সো হয়ে গেছে। দেন আমি চাইলে এর মধ্যে এবার আরও বাড়াইতে পারি। এই শেড, হাইলাইট, হাবিজাবি এগুলো আরও বাড়াইতে পারবো আমি। কীভাবে বাড়াবো? আবার আরেকটা নিউ স্ট্রোক দিব। অ্যাড নিউ স্ট্রোক হয়ে গেল। সো এটা কালারটা আমি একটু আপাতত আপনাদের বোঝানোর জন্য রেড কালার করে দিই। এটাকে এবার একটু কমায় দিব। ওকে, ওই যে হচ্ছে, তাই না? সো এভাবে এখানে আমি ৪০টা কালার, কেন ৫০টা ১০০টা কালারও দিতে পারবো এবার। যেটা আবার এখান থেকে পারা যাইতো না। আগে কি পারতাম আমরা ডাবল স্ট্রোক ইউজ করতে? না, পারতাম না। কিন্তু আমরা ট্রিপল স্ট্রোক ইউজ করতে পারতাম না। আমরা আগে শুধুমাত্র একটা স্ট্রোক ইউজ করতাম। বাট এখন আমি এখানে চাইলে ৪০, ৫০, ৬০, ১০০, ২০০, ৫০০টাও ইউজ করতে পারবো। ওকে, দেখি এটা ইউজ করার পরে এটা কতটুকু বাড়তেছে। অনেক বাড়তেছে, তাই না? ওকে, আবার কমিয়ে ফেলবো। আচ্ছা, ফন্টটা যেহেতু রাউন্ড ক্যাপের ফন্ট, সো এর জন্য আসলে এই জায়গায় চেঞ্জেসটা বোঝা যাচ্ছে না। আমি চাচ্ছিলাম এই চেঞ্জেসটা বোঝানোর জন্য আপনাদের। আচ্ছা যাই হোক, হোয়াটএভার, এটা আপনারা এমনিতেও বুঝবেন। এই সিম্বল, ইলাস্ট্রেশন, সরি, ইলাস্ট্রেটর, ফটোশপ, কোরাল ড্র, ব্লেন্ডার, দেন আরও যত সফটওয়্যার আছে, এই জায়গাগুলোতে এই সিম্বলটা বোঝাটা খুব জরুরি। কারণ এই সিম্বলটা দেখে আপনি কি বুঝতেছেন? যে এর মাথাটা একদম স্ট্রেইট হবে, এটা রাউন্ড হবে, এটা প্রজেক্টিং ক্যাপ হবে, বা এটার একটু ডিফারেন্ট কাজ আছে যে মাথাটাকে একটু বোল্ড হয়ে যাবে। এই কর্নার, এই সিম্বলগুলো বুঝতে হবে। যে পেন টুলের সিম্বলটা কি দেখেই বোঝা যাচ্ছে এটা কলমের মতো কিছু একটা আছে এটার মধ্যে। ব্রাশ, এই টুলগুলোর আইকন দিয়ে অনেক কিছু বুঝতে হবে। ওকে, তাহলে ইজি হবে আর কি। আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন, দেখেন ধুমধাম করে কি যেন করে ফেলছে, আসলে ওইটার হয় এই কারণেই আমরা হয়তো ওই আইকনগুলোর সাথে আগে থেকে পরিচিত না। এটা যদি আমরা 5 পয়েন্ট করে দিই, নিচের স্ট্রোকটা 10 পয়েন্ট আছে, সো 10 না 11 আছে, এটাকে আরেকটু বাড়িয়ে দিব আমি। ডিজাইনটা সিলেক্ট করি।
এই যে কাজ এতটুকুই এখানে। এরপরে এটার পরে আরো অনেক কালার চেঞ্জেস করা যাবে। কালার আমি এদিক সেদিক করতে পারবো। ওকে? সো এবার আসেন যে অনেক কিছু আমরা দেখলাম, অনেক কিছু করলাম। করার পর এখন আমাদের এই জায়গায় একটা টেক্সট লিখতে হবে, ব্র্যান্ড নেম লিখতে হবে বেসিক্যালি। সো আসেন এটা করি। এটা কিভাবে করব? ওই যে ১ম এ যে আমি স্টক নিয়ে রেখেছিলাম, ওইটার কন্ট্রোল সি আবার একটা কন্ট্রোল এফ মানে ওইটার কপি এবং পেস্ট ফরওয়ার্ড করলাম। করে দেন এটাকে মাঝখানে রাখি। এখন আপনি চিন্তা করবেন যে আপনি এখানে কি লিখবেন? কতটুকু লিখা লাগতে পারে? এটা শিফট অল্টার চেপে ছোট বড় করতেছি। আর না হয় এরকম ডিমের মতো হয়ে যেত। আমি চাচ্ছি আপাতত এটা এখান থেকে শুরু হোক। দেন এটাকে আমি এখন চাইলে এটাকে ইয়া করে দিতে পারি। স্ট্রোকটাও ভ্যানিশ করে দিতে পারি। জাস্ট পাথ লাইনটা পড়ে আছে এই জায়গাটায়। সো দেন আমি টাইপে যাব। টাইপ টুলে মাউসের রাইট আর লেফট বাটন এটাকে কি বলে? দেখে নিই আগে। রাইট বাটনে ক্লিক করব। আমি সরি আমি হচ্ছে যে লেফট হ্যান্ডেড মানুষ তো। সো এই রাইট লেফট গুলো অনেক সময় পিসিতে বসলে মানে উল্টাপাল্টা করে ফেলি। আচ্ছা সো যাই হোক আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখবেন মানে অপশন বাটন যেটাকে বলি আরেকটা হচ্ছে ক্লিক বাটন। সো যাই হোক সো অপশন বাটনে ক্লিক করেন বা রাইট বাটনে ক্লিক করেন এই অপশনগুলো আমাদের সামনে চলে আসবে। বাট সমস্যা হচ্ছে আমার এটা কি চ্যাপ্টা হয়ে গেল কি না? এ না চ্যাপ্টা হয় নাই ঠিকই আছে। তারপরও মনে হচ্ছে আমার কাছে চ্যাপ্টা হয়ে গেছে কোনো একটা রিজন। না ঠিক আছে সমস্যা নেই। এটা আমি এই জায়গাটায় রাখবো। রাখার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে দেন আমি টাইপ অন এ পাথ টুল নামে একটা অপশন আছে। টাইপ অন পাথ টুলে একটা সিঙ্গেল ক্লিক করব। করার পরে ঠিক এই পাথ লাইনের উপরে নট এটার উপরে দিলে কিন্তু এটার উপরে লেখা শুরু হয়ে যাবে। এই ছোট, ছোট জিনিসগুলো বুঝতে হবে। ভুল করা যাবে না এই জায়গাটায়। এটার উপরে ক্লিক করলাম এরকম আসলো। আসার পরে আমি এটা তো এইভাবেই চলতেছে। আ এই জায়গা থেকে আমি বাড়ায় দিব। কত পয়েন্ট করতে চাচ্ছি। ম্যাক্স 40 নিয়ে দেখি। দেন এখানে আমি কোন ধরনের ফন্ট দিতে চাচ্ছি। এই জায়গা ধরেন আমি চাচ্ছি বাইকো আচ্ছা বাইকো ফন্টটা কি আছে? বাইকো ব্ল্যাক আছে। যাই হোক। উম এই জায়গায় কি ধরনের ফন্ট দিব? এই ধরনের ডিজাইনের সাথে যায় আ স্লাব সেরিফ টাইপের ফন্ট। নট সান সেরিফ, স্লাব সেরিফ। ওকে? সো আপনি ট্রাই করতে পারেন। এখানে আপনি আরো অনেক ধরনের ফন্ট ইউজ করতে পারবেন। তো আসেন এই জায়গায় কি লিখবো আমরা? অরিজিনাল লিখি। আল অরিজিনাল লিখলাম। লিখার পরে এটাকে একটু ঘুরায় দিই। ব্যারনীয় ফন্ট ইউজ করছি এই জায়গায়। ভালোই আমার উন্নতি হইছে ডিজাইনে। আচ্ছা যাই হোক। অরিজিনাল এটা। অথবা এরকম আরো ফন্ট আছে, এটা আছে। অথবা এই ফন্টটা ইউজ করা যায়। এটা দেখতে স্পাইসি লাগবে অনেক। সো এবার আমি এটার সাইজ বাড়ায় দিব। সাইজ বাড়িয়ে আমি আইদার এখান থেকে এভাবে ঘুরাইতে পারি। আবার চাইলে আপনি ভিতর থেকেও ঘুরাইতে পারেন। বাট নতুন যারা এটা আজকেই এই ভিডিও দেখে যারা প্র্যাকটিস করবেন, তারা এখান থেকে এটাকে ট্রানজিশনটা করবেন। আ মনের ভুলেও ভিতরে হাত দেওয়া দরকার নেই। বাট আমি এটা দেখাই দিতেছি যে ভিতর থেকেও এটা ঘোরানো যায়। ভিতরে কিছু হ্যান্ডেল আছে। এই টেক্সটের জন্য হ্যান্ডেল। এখন এই ধরনের জটিল ডিজাইন যখন আপনি করবেন, ১ম এই যেটা করে নিবেন সেটা হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট করে কাজ করবেন। একেকটা আলাদা লেয়ার থাকবে। এখন আমি যেটা হয় যে আমি অনেক জটিল ডিজাইন আমি ইলাস্ট্রেশনও সিঙ্গেল লেয়ারের মধ্যে করতে পারি বা ওই করতে অভ্যাস হয়ে গেছে ওরকম। যেটা খুবই বাজে অভ্যাস। আইডিয়াল ডিজাইনার যারা আ তারা যেটা করে তারা সবকিছু লেয়ার মেইনটেইন করে কাজ করে। আ ওকে সো যাই হোক। তো এই দিয়েই বোঝা যাচ্ছে যে আমি প্যাসিভে খুব একটা কাজ করি নাই। প্যাসিভ মার্কেটে কাজ করতে গেলে যেটা হয় ওখানে আসলে লেয়ার মেইনটেইনটা খুব জরুরি। আর এটা করা উচিত। করাটা ভালো। সো যাই হোক, আপনারা এই ডিজাইনটা ট্রাই করবেন ইয়া দিয়ে করার জন্য, লেয়ার মেইনটেইন করে কাজ করার জন্য। সো যেখানে ছিলাম যে আমি চাইলে এটাকে এভাবে ভিতরে এই ড্রাইভারগুলো দিয়ে আমি নিয়ে আসতে পারি। আমি চেঞ্জ করতে পারি। এভাবে ড্রাইভার ধরেও চেঞ্জ করা যায়। বাট আমার কাছে ইজি মনে হয় যখন আমি এটা শুধুমাত্র রাউন্ড করব তখন এই আউটলাইন না যে আমার শেপ যেটা আছে শেপের বাইরে যে আমার ট্রানজিশন অপশন যেগুলো আছে সেগুলো ধরে আমি এভাবে ঘুরায় ফেলি। এভাবেও আমি ঘুরাতে পারি। একদম এক্সাক্ট পজিশনে আমি এটা বসাইলাম। সো এটার কাজ তো শেষ, তাই না? সো এটার কাজ যেহেতু শেষ হয়ে গেছে, সো আমি এখানে যেটা করব
এটাকে আরেকটু বড় করব এবং কালারটা আপাতত হোয়াইট কালার করে দিই। এটা হোয়াইটই করা লাগবে এবং আমি চাইলে এটাকে একটু বড় করতে পারি। দেন এটাকে আবার একটু ঘুরাইতে হবে। এই ধরনের যখন আপনি অ্যালাইনমেন্টগুলো করতেছেন, এই অ্যালাইনমেন্ট তো আর আপনি এই জায়গা থেকে করতে পারবেন না। সো এর জন্য আপনার যেটা লাগবে স্কেল ইউজ করতে হবে। এই রুলারটা ইউজ করতে হবে এই জায়গাটায় যখন আপনি করতেছেন। জাস্ট এই জায়গা থেকে রাখেন বা এই পয়েন্ট থেকে রাখেন। এবার দেখেন কতটুকু এক্সট্রা হইল। এই জায়গা থেকে এতটুকু মিস আর এই জায়গা থেকে এতটুকু এক্সট্রা। তো আসেন এটাকে এবার ফিক্সড করি। পারফেক্ট। রাইট? 0 কন্ট্রোল প্লাস দেন এটা আর লাগতেছে না। এটারে এই জায়গা থেকে বিদায় করে দিই। এটা অনেক ঝামেলার। সো দেন আমার কি করতে হবে? নিচেও একটা এরকম নিতে হবে। তাই না? কারণ আমি নিচের এই ব্ল্যাঙ্ক স্পেস তো রাখতে পারবো না। সো যেহেতু আমি নিচে ব্ল্যাঙ্ক স্পেস রাখতে পারবো না যেহেতু, সো আসলে এটার আরেকটা ক্রিয়েট করি। আরেকটা ক্রিয়েট করার আগে আমরা আরেকটা কাজ করব। সেটা হচ্ছে এটার একটু মানে ঘুরানো যায় কিনা? কেন ঘুরাইতেছি দেখেন। এই কনসেপ্টটা একটু বুঝেন। মানে কম্পোজিশনাল সেন্স, কম্পোজিশন বাই দুনিয়াতে সব কিছু আমরা চোখে যা দেখি, সবকিছু আসলে কম্পোজিশন মেইনটেইন করেই হয়। গাছের একটা পাতা যখন ফুটে, একটা ফুল যখন ফুটতেছে, ওইটাও একটা খুব জোস কম্পোজিশন মেইনটেইন করে। দুনিয়াতে সবকিছুই ম্যাথমেটিক্যাল কম্পোজিশন মেইনটেইন করেই ক্রিয়েট হয়। কারণ আমাদের সৃষ্টিকর্তা ওইভাবেই ক্রিয়েট করছে সবকিছু। ওভাবেই ওই অর্ডারে ফেলে দিছে। ওকে? সো আপনি এভাবে চিন্তা করেন যে এই জায়গাটা অনেক বেশি স্পেস লাগতেছে না? নেগেটিভ স্পেস? লাগতেছে, নিঃসন্দেহে লাগতেছে। মনে হচ্ছে না এইটা কিরকম যেন লাগতেছে? সো দেন আপনি একটা কাজ করতে পারেন যে এটাকে ইন অর্ডার নিয়ে আসার জন্য যে আমি যদি এই যেটা স্টেট আছে, এটাকে যদি একটু এভাবে রাউন্ড করে দিই, সমস্যা তো হচ্ছে না, তাই না? এভাবে থাকাও যা, এভাবে থাকাও তো তাই। আর রিডেবল হচ্ছে কিনা মানে ভিজিবল ঠিকমতো থাকতেছে কিনা? যদি সেটা থাকে তাহলে আমি যেটা করব পুরোটা অ্যালাইনমেন্ট মিডল অ্যালাইন করতে আমি ভুলে গেছিলাম মেবি তখন। এই যে এখন মিডল অ্যালাইন আছে। এখন দেখেন এই পাশেও আমার যতটুকু স্পেস, এই পাশেও ঠিক ততটুকু স্পেস। এটাকে আরেকটু হয়তোবা স্লাইটলি একটু ঘুরাইতে হইতে পারে। এবার দেখেন সেম স্পেস ফিল হচ্ছে, তাই না? সো এই ছোট, ছোট ডিজাইন সেন্স ইমপ্রুভ করাইতে হবে যে আমি আসলে কম্পোজিশন কি? কম্পোজিশন অনেক জটিল ব্যাপার। আমি অত জটিলতায় যাব না। আমি সহজে বুঝার ট্রাই করব যে আমি এটা আসলে কতটা সহজে করতে পারি। আজকের ক্লাসটা কতক্ষণ হয়ে গেছে? ১ ঘন্টা ২ মিনিট। আচ্ছা যাই হোক, শিখতেছেন কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, সো এটার আরেকটা কপি করব আমি। কি করব? এটারই আরেকটা কপি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। দেন ওইটারে এভাবে ঘুরায় দিই। তাই না? এভাবে ঘুরানো যায় কিনা? ঘুরানোর পরে আমি যেটা করব, এটাকে লক করে দিব। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। আদারওয়াইজ এটা ঝামেলা করবে আপনাকে। এখানে আমি লিখতেছি অরিজিনাল ভিনটেজ এ ডাবল পি এ অ্যাপারেল স্পেলিং কি এ ডাবল পি এ আর এল অ্যাপারেল মেবি। যাই হোক, সো এবার এটারে আমি কিভাবে ইন অর্ডার নিয়ে আসতে পারি? এটা যেটা করব, এটা হচ্ছে আমি ভিতরের দিকে নিয়ে যাব। এখানে কিছু ওই যে ১ম এ বলেছিলাম যে ড্রাইভার যেগুলো আছে, ওই ড্রাইভারগুলো ইউজ করতে হবে। এটাকে নিয়ে ভিতরে নিয়ে আসেন। আনার পরে এই জায়গাটায় নিয়ে আসেন, এই পজিশনে নিয়ে আসেন। আসলো? দেন আমি চলে যাব টাইপে। এই জায়গা থেকে টাইপ সেটে চলে যাই। টাইপ সেটিং এ চলে যাওয়ার পরে টাইপ অন এ পাথ নামে একটা অপশন আছে। এই জায়গা থেকে টাইপ অন এ পাথ অপশনস ক্লিক করি। প্রিভিউতে ক্লিক করব। করার পর অ্যালাইন টু পাথ মানে এই যে টেক্সটটা আছে এটা কোথায় অ্যালাইন করতেছি? পাথ লাইনের সাথে কোথায় অ্যালাইন করতেছি? বেজ লাইন অর অ্যাসেন্ডার অর ডিসেন্ডার অর সেন্টার? কোনটা করতে চাচ্ছি? আমি চাচ্ছি এই জায়গাটা এটা এদিকে চলে আসুক। সো আমার অ্যাসেন্ডার করতে হবে। আ আর কি আছে? আর বেসলাইন আছে। আর এই তো অ্যাসেন্ডার আছে। স্পেসিং স্পেসিং এই ব্যাপারগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। সো যখন আমি এটা অ্যাসেন্ডার করে দিতেছি, ওকে ফ্লিপ করে দিয়ে দেখি কি আসে। ফ্লিপ করে দিলে ওই পাশে চলে যাইতেছে। আচ্ছা যাই হোক। রেইনবো স্কিউ করলে কি আসতেছে আমার? 3D রিবন করে কি আসতেছে? স্টেয়ার করলে কি আসতেছে? সিঁড়ির মতো আসবে। গ্র্যাভিটি করলে কি আসতেছে? ওকে, সো এটা একদম গ্র্যাভিটি বা এটাই থাকুক। এটা পারফেক্ট মনে হইতেছে, তাই না? দেন আপনি এই জায়গা থেকে ওকে ক্লিক করে দেন। এবার এটাকে ঘুরাতে হবে আমাদের। ঘুরায়া এই পজিশনে নিয়ে আসেন।
এবার দেখেন একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি যে মেজারমেন্ট ইস্যু আছে। যেমন ধরেন মেজারমেন্ট ইস্যুটাও কি সেটাও দেখাই। এই জায়গা থেকে এইখানের যতটুকু স্পেস বা ফাঁকা জায়গা স্পেসিং ভালো করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ডাবল ক্লিক, ব্লাক হইল মাউসটার, ব্লাক হইতেছে না কেন? ওকে, এই সেম স্পেস কি আমার এই জায়গাটাও আছে কিনা? সেম স্পেস নাই, তার মানে এতটুকু জায়গা এক্সট্রা। দেন তাহলে আমি তাহলে এখন কি করতে পারি? আমি যেটা করতে পারি এটাকে ছোট করে দিতে পারি। এই যে স্পেস সেম। আপনি যখন ডিজাইন করতেছেন তখন এই ছোট, ছোট বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তাহলে দেখবেন খুব সুন্দর, সুন্দর ডিজাইন আপনি ক্রিয়েট করতে পারতেছেন। এখন আপনার হয়তোবা মনে হইতে পারে যে, "ভাই এখানে আমার কাছে এই ফন্টটা ভালো লাগতেছে না। আমি অন্য কোনো ফন্ট দিব।" ওকে, ফাইন ডু ইট। আপনার মনে হইতে পারে আমি সানস সেরিফ দিব, আপনার মনে হইতে পারে আমি স্কিপ দিব, তারপর স্লাপ সেরিফ দিতে পারেন, আপনি এটা দিতে পারেন, সেটা দিতে পারেন। সব যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি জাস্ট ফরম্যাটটা আগে রেডি করে নিলেন। এবার আমি এখান থেকে ডিজাইন ফাইনাল এক্সট্রাকশন করার আগে, ফাইনাল আউটলাইন করার আগে সহজে বুঝেন যে ফাইনাল, এখন তো এগুলো সব টেক্সট। সো ফাইনাল আউটলাইন করে ফেললে তো তারপর আমি আর টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারতেছি না বা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো না। যা করা সব আগেই করে নিতে হবে। সো আসেন এটার দেখি আর অন্য কোনো ফন্ট আমরা ইউজ করতে পারি কিনা। ক্যাস্টোসেন্স এখানে খুব সুন্দর লাগতেছে যেটা আমরা বুঝতেছি। আমরা চাইলে আরও অনেক রকমের ফন্ট ইউজ করতে পারি। এটা একটু ইউজ করতে পারি, আর একটু ক্লাসি ক্লাসি লাগবে, ক্লাসি ফিল দিবে। বাট আমরা চাচ্ছি ক্লাসি স্টাইল এবং মডার্ন স্টাইলের মধ্যে একটা ব্লেন্ড করা যায় কিনা। আমার কাছে এই ফোনটা, এই যে ক্যাস্টোসেন্স ফোনটাই সুন্দর লাগতেছে, সব থেকে ভালো লাগতেছে এই ডিজাইন স্টাইলের সাথে। আর আরও একটা জিনিস বলি, আরও সহজ করে বলি, যেহেতু আমরা ক্লায়েন্টের জন্য কাজ করি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি বুঝতেছেন না যে এই ফন্ট পেয়ারিং কোন ফন্টের সাথে কোন ফন্ট পেয়ারে যাবে, এটা আপনি বুঝতেছেন না। তাহলে যেটা করবেন, আমি যেভাবে কালার কপি করা শিখাইছিলাম ওইভাবে অন্য কোনো ডিজাইনে দেখবেন যে ওরা আসলে কোন কোন ধরনের ফন্ট পেয়ার করছে। মানে এটা একটা ভালো ডিজাইন, দেখতেই ভালো লাগতেছে, সব কিছুই ভালো। দেন ও আসলে কি টাইপের ফন্টের সাথে কি ধরনের ফন্ট পেয়ার করছে দেখেন। ও সেরিফের সাথে মডার্ন স্ল্যাব ইউজ করছে বা ব্লেন্ড করছে। সো আপনি এরকম কিছু করেন, আপনি এরকম কিছু ট্রাই করেন। যদিও আমরা এখানে ফন্টটা নিচ্ছি এমন একটা ফন্ট যেটার সাথে এই ফন্টটাই সবথেকে বেস্ট ম্যাচ হচ্ছে। সো এটা যখন হচ্ছে, দেন ফাইন, আপনি এবার এটাকে কি করবেন, ক্রিয়েট আউটলাইন করে দিবেন, নিচেরটাকেও ক্রিয়েট আউটলাইন করে দিবেন। এইটা হচ্ছে মূলত আপনি যখন রাউন্ড স্টাইলের যে কোনো ডিজাইন করতেছেন, যা কিছু করেন, আজকের এই ক্লাসটা যদি সময় নিয়ে ধৈর্য ধরে দেখতে পারেন, বা যদি যারা দেখেছেন, যে তারা এটা বুঝবেন যে এরপর আর আসলে আপনার এই ধরনের রাউন্ড হাবিজাবি এগুলো নিয়ে আর কোনো ইস্যু হবে না। এটা আরও অনেক জটিল করে করা যায়, জটিল করে বুঝানো যায়, যেটা আমরা করব না। এখন দেখেন এখানে আরেকটু ছোট্ট ইস্যু হইছে। আমার কাছে ফিল হইতেছে এই মুহূর্তে যে আমার একটা মিডলে থাকার কথা, তাই না? এই যে এখানে অনেক বেশি স্পেস, এখানে স্পেসটা আবার কম বেশি মনে হইতে পারে। সো তখন আমি যেটা করব, দুটাকেই সিলেক্ট করব, এটাও এটাও। দেখি এটাকে একটু এভাবে করা যায় কিনা। ওকে, গুড। আবার চাইলে এটা মিডল অ্যালাইনও করা, মিডল অ্যালাইন করে তারপর এই টেক্সট ড্র করা যেত, মানে টেক্সট লিখা যেত, ওই যে যেটা আমরা টাইপে গিয়ে যেটা দেখেছিলাম, টাইপ অনেক পাথে যেটা দেখেছিলাম, ওইটা করাটা সব থেকে বেস্ট যখন আপনি মিডলে বসাইতেছেন। তো যাই হোক, ওটা আমরা করি নাই তার মানে কি এভাবেই রেখে দিব না, এটা আমরা ম্যানুয়ালি এভাবে করে নিব। এবার দেখেন, গুড, রাইট, ভালোই লাগতেছে। এবার আসেন যে এটাকে পুরোটাকে আমি পুরোটাকে করার দরকার নাই। আপনি জাস্ট ফন্টগুলোকে এক্সট্রাক্ট করেন, একটা আউটলাইন করে দেন আর কি, ভেক্টর ফরম্যাটে নিয়ে আসেন। এবার আপনি ইচ্ছামতো কালার দেন, যা মন চায় তাই করেন। এই জায়গাটা আরেকটু আমি কাজ করতে পারি লোগোটা একটু ফিল করার জন্য। সিন 2025, যেহেতু 2025-এ কাজটা করতেছি, 25 এটা, এই জায়গাটা থাকুক, একদম ছোট হবে এটা, মেবি 10, 10 বেশি ছোট হয়ে যায়, 20 করে দিই। 20 পারফেক্ট লাগবে, দেখতেও পারফেক্ট লাগবে, একদম মিডল অ্যালাইন। দেন আর একটা এই জায়গাটায় রাখি, সিন্স আর কি ইউজ করতে পারি,
এই জায়গাটায় প্রিমিয়াম লিখবো কিনা, ঠিক আছে। মিডল অ্যালাইন, দেন কালার, সেম কালার, কালার, সেম কালার। এখানে সেম কালার কেন দিতেছে, এটা সেম কালার হবে। সেম কালার দিবেন আপনি একদম, যে কালারটা আপনি মেইন বডিতে ইউজ করছেন। এবার প্রবলেম কোথায়? এই ডিজাইনের প্রবলেম হইছে এই জায়গার এই কালারগুলো। সো এগুলো প্রবলেম না, এগুলো আপনার পরবর্তীতে তো চেঞ্জ করা লাগবেই। সো আপনি ফাইনালি যখন একদম ফাইনাল রিটাচ দিতেছেন, আমি যেটা করি আমি এভাবেই স্টেপ বাই স্টেপ কাজ করি। আ পুরোটা সিলেক্ট করলাম, করার পর অবজেক্টে যাই, এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন এক্সপ্যান্ড। সবকিছু ডান। এবার আসেন এই জায়গায় কালার কারেকশন করি। এই জায়গায় কালার কারেকশন আসলে আমরা কি ধরনের কালার করব? আনগ্রুপ দেই। আনগ্রুপ করে এই ব্ল্যাকটাকে ডার্ক গ্রিন করে দিব আমি। আমি যেভাবে ভাবতেছি। এমন হইতে পারে এটার ভালো নাও লাগতে পারে। তখন আবার অন্য কালার চেঞ্জ করে দিলাম। এটাকে ডার্ক গ্রিন, বেশি ডার্ক গ্রিন হয়ে গেছে। আচ্ছা, উপরে কালারটা চেঞ্জ করলে তখন বুঝতে পারবো। আছে আর একটা কালার আছে। এই অরেঞ্জ কালারটা চেঞ্জ করতে হবে। অরেঞ্জ কালারটা আসলে আমরা কি ধরনের কালার দিতে চাচ্ছি? অরেঞ্জ গ্রিনের মধ্যেই থাকবে, বাট একটু লাইটার গ্রিন হবে। দিয়ে দেখি আল্টিমেটলি কিরকম লুক আসতেছে। ওয়াও, সুন্দর লাগতেছে কিন্তু। সো ফাইনাল একটা রিটাচ দিলেন। এটি হচ্ছে একটা বেসিক ভিনটেজ লোগো ডিজাইন। এখন এই বেসিক ভিনটেজ লোগোর উপরে আপনি আরো যত রকমের কাজ করবেন, যত যা কিছু করেন, যতটা ডিজাইনটা ভারী করা যায়, আপনি চাইলে সেটা করতে পারেন। যেমন এই ডিজাইনেই আবার ডিফারেন্ট কিছু করা যায়। ডিফারেন্ট কিছু, আই মিন ধরেন এই স্টাইলটাই নিলাম। আমি একদম রাউন্ড রাখলাম না। আমি কি করলাম? আমি একটা ড্র করি, একটা আউটলাইন ড্র করে সেটাকে মিডল অ্যালাইন করে দিই। এটা ১ম এই করা উচিত ছিল। আচ্ছা যাক, আপনাদের বুঝানোর জন্য করতেছি। আরো বড় হবে, বা আমি এত ঝামেলা কেন করতেছি? আমি তো এটারই একটা কপি করতে পারি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন পেস্ট ফরওয়ার্ড করে দিলাম আর স্ট্রোক বানায় দিলাম। স্ট্রোকটাকে হোয়াইট কালার করে দিই। দেখি হইছে কিনা। হওয়ার তো কথা, হয়েছে, তাই না? যেহেতু হইছে, সো এটাকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। স্ট্রোকের পরিমাণটা বাড়াবো। 2 পয়েন্ট করে দিই। আমরা এর নিচেরটা 2 অথবা 3 করেছিলাম। দেন এই জায়গায় ড্যাশ লাইন নামে একটা অপশন আছে। আমি চাচ্ছি, আমি এই মুহূর্তে চাচ্ছি আমার যে আউটলাইন যেটা আছে সেটা এরকম ড্যাশ হিসাবে আসুক। মানে স্টিচ বা সুই সুতোর মতো একটা ফিল আসুক। ওইটা করার জন্য আমি ড্যাশ লাইনে ক্লিক করব। দেন এই ড্যাশ লাইন দেখেন, অনেকগুলো ড্যাশ লাইন হয়ে গেল। ইনস্ট্যান্ট ড্যাশ লাইন হইছে অনেকগুলো। এবার এই ড্যাশ লাইনগুলো কিরকম আছে? লুকটা কিরকম? এখন এটা চাইলে আমি ড্যাশ লাইনের পরিমাণ বাড়াইতে কমাইতে পারতেছি। এই যে এখান থেকে ড্যাশের পরিমাণ আমি যত কমাবো তত কাছাকাছি হবে। আর যত বাড়াবো এরকম আসবে। এখন দেখেন ড্যাশগুলো কিরকম আছে? ড্যাশের মাথাগুলো কিরকম আছে? ড্যাশের মাথাগুলো একদম স্ট্রেইট আছে। তাই না? সো এটাকে আমি চাচ্ছি রাউন্ড করার জন্য। মানে ওই যে স্টিচের একটা ভাইব নিয়ে আসার জন্য। দেন ক্যাপটাকে আমি রাউন্ড করে দিই। সিম্পল। ক্যাপ রাউন্ড করে দিলাম। এটা যেহেতু করছি, নিচের এটাও করতে হবে, এটাও করতে হবে। সেম। এই যে ধরেন এটা বাহিরের যে স্টিচ যেটা নিয়েছি বা বাহিরের যে সার্কুলার শেপটা আমি স্টিচ স্টাইলে করেছি বা ড্যাশ স্টাইলে করেছি, এই সেম জিনিসটা যে ভিতরে করতে হবে, এই যে করাটা, এটাকেই ডিজাইন কম্পোজিশনে বলে রিপিটিশন। আমরা শিখেছি হোয়াট ইজ রিপিটিশন, তাই না? সো ওই জিনিসটাই রিপিটিশনটা করব। এখন রিপিটিশন করলে কি হয় আর না করলে কি হয়, মানে ডিজাইন কম্পোজিশন কেন জরুরি যে কোনো ডিজাইনের জন্য, এটা আসেন বুঝি। এটা আসেন আগে রিপিটিশনটা করি। সো এটা বাদ, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিয়ে এটার একটা কপি নিচের এই জায়গাটায় বসাই। ওকে। সো এবার দেখেন ২ টা লোগোর মধ্যে আসলে পার্থক্যগুলো বুঝার ট্রাই করেন। ডিজাইন টুলস
খুব একটা আহামরি কিছু না ভাই। এই পার্থক্যগুলো যদি আপনি যেদিন বুঝতে পারবেন, আ তারপর থেকে আপনি আসলে ডিজাইনার হওয়ার পথে হাঁটতে পারতেছেন। তাই না? বা ট্রাই করতে পারতেছেন। ২ টা কি এক হইল? এটা দেখতে কেমন যেন মানি মিসম্যাচ একটা ফিল দিতেছে। বাট এটা একদম রেগুলার ফিল দিতেছে, তাই না? সো এটাই হচ্ছে ডিজাইন রেপুটেশন। দিস দ্য রিজন যে দেখবেন বড়, বড় ডিজাইনার যারা, যাদেরকে আমরা ফলো করে থাকি, ওরা আমাদেরকে বলে এভাবে যে ডিজাইনে কম্পোজিশন মাস্ট রাখতে হবে। এখন কম্পোজিশন শুধু একটা জিনিস না, একটা কম্পোজিশন করার জন্য অনেক বিষয় মাথায় রাখতে হয়। লাইক রুল অফ থার্ড ইউজ করা লাগে আমাদের, ব্যালেন্স ইউজ করা লাগে। ব্যালেন্সের মধ্যে সিমেট্রিক্যাল ব্যালেন্স আছে, অ্যাজিমেট্রিক্যাল ব্যালেন্স আছে, তারপর অ্যালাইনমেন্ট খুব জরুরি, কন্ট্রাস্ট মেইনটেইন করা লাগে, হায়ারার্কি মেইনটেইন করা লাগে। এই যে একটু আগে যেটা করলাম, রেপিটিশন মেইনটেইন করা লাগে, প্রক্সিমিটি মেইনটেইন করা লাগে, হোয়াইট স্পেসের মধ্যে আবার নেগেটিভ স্পেস একটা আছে। যেমন আমার এই ডিজাইনের মধ্যে এই বাইরে যা কিছু আছে এগুলো সব হোয়াইট স্পেস, ভিতরে যে স্পেস যেগুলো আছে এগুলোকে বলা হয় নেগেটিভ স্পেস। দেন রিপিটিশন, যেটা একটু আগে বললাম যে রেপিটিশন করা লাগবে, লিডিং লাইনস আছে, ফ্রেমিং ঠিক করা লাগতেছে। দেন এরপরে আরো অনেক কিছু আছে, যেমন সিম্পলিসিটি মেইনটেইন করাটা, তারপর পার্সপেক্টিভ অ্যান্ড ডেপথ ক্রিয়েট করাটা, যেটা আমরা এই জায়গাটায় করেছি। এই যে হাইলাইট শেড দিয়ে একটা ডেপথ ইফেক্ট ক্রিয়েট করছি, মনে হচ্ছে এটা উপরের দিকে, এটা নিচের দিকে। দেন এই জিনিসটা আবার এই ভিতরেও করা যাবে। অনেক, অনেক কিছু ব্যাপার আছে। এই সব কিছু মিলিয়ে বলা হচ্ছে ডিজাইন কম্পোজিশন। এখন ডিজাইন কম্পোজিশন আপনি, আমি, আমাদের মতো অনেক ডিজাইনার আছে যারা টুকটাক জানি, বুঝি, কিন্তু যখন ডিজাইন করতে যাই তখন আসলে মেইনটেইন করা হয় না। এখন চেষ্টা করতে হবে যতটুকু মেইনটেইন করা যায়, কনসার্নলি ডিজাইন করা যায়। গুগলে গেলাম, গুগল থেকে ২ টা লোগো নিলাম, নিয়ে একটা কপি বানায় ফেললাম। এটাও একটা ডিজাইন। আবার আপনি ওই সেম কাজটাই করেন না, সমস্যা নাই। আপনি ওই সেম কাজই করেন, বাট একটু ট্রাই করেন কনসার্ন হওয়ার জন্য। যখন আপনি একটু, একটু করে ট্রাই করবেন, কনসার্ন হইতেছেন, আফটার দ্যাট হয়তোবা ৬ মাস, ১ বছর, ২ বছর পরে আপনি অনেক কিছু জানতেছেন। আপনার সবকিছু একটা ফরম্যাট চলে আসলো। আপনার ওয়ার্ক প্রসেস ফর্মে চলে আসলো। আপনার ডিজাইন রিসার্চ প্রসেস ফর্মে চলে আসলো। সিম্পল। ওকে? সো এ ব্যাপারগুলো এরকম আরকি। আমি এভাবে মেইনটেইন করি। আ এখন অনেক কিছু শিখতেছি। কম্পোজিশন মেইনটেইন করার ট্রাই করি। এখন সব ডিজাইনে কম্পোজিশন মেইনটেইন করা যায় না। যেমন ধরেন এই ডিজাইনটা, এটা ক্লায়েন্ট ওয়ার্ক। আ ক্লায়েন্ট বলতেছে যে, "তুমি এভাবে, এভাবে।" ও আমাকে জাস্ট ভিজুয়াল একটা আইডিয়া বলছে যে, "তুমি এভাবে আমি এভাবে চাই। এরকম কিছু অবজেক্ট একটা বক্স থেকে ছুঁড়ে বের হইতেছে। এটা আমাকে করে দাও।" দেন আমি বললাম, "ওকে ফাইন।" আমি করলাম। সবকিছু করলাম। ১ম এ হয়তোবা এই ব্যালেন্স মেইনটেইন করেই কাজ করছি দেখেন। তারপর ও আইসা হুট করে বলল যে, "আমার এই ২ পাশে ২ টা টেক্সট হবে।" এখন এই ২ পাশে ২ টা টেক্সট দিতে গেলে তো আমি আসলে জায়গা পাইতেছি না ভাই। হয় এটা ছোট করলে অনেক সুন্দর লাগতেছে। বাট ও আবার সুন্দর মানে ছোট চাচ্ছে না। ও চাচ্ছে বড়। দেন ওকে বললাম, "ওকে ফাইন।" এই যে এটা করছি। ও দেখে হেব্বি খুশি ভাই। মানে মহা খুশি, যে কারণ ও এই ডিজাইন কোথাও পায় নাই। এই লিকুইফাই আরো ২-৩ জনকে ও বলছিল। আর আ ওরা করতে পারে নাই। তারপর আমাকে দিছে। ফাইনালি আমাকে দিতেছে। সো আমি তো জানি যে এটা এক ক্লিকে লিকুইফাই করা যায়। ফটোশপে গেলাম। ফটোশপে গিয়ে এই ইমেজটা নিলাম। নিয়ে লিকুইফাই করে এই জায়গায় নিয়ে আসলাম। এনে জাস্ট এই জায়গায় বসায় দিচ্ছি। সিম্পল। ওকে। সো ব্যাপারগুলো হইছে এরকম। ক্লায়েন্ট কাজে আসলে এই ৫ থেকে $৫০ এর কাজ যেগুলো, ৫ থেকে ১০০ র কাজ যেগুলো, এগুলোতে আসলে এত কম্পোজিশন মেইনটেইন করার দরকার নেই। কম্পোজিশন মেইনটেইন করবেন কখন? যখন আপনি আপনার পোর্টফোলিওর জন্য কাজ করবেন। যেন আমি এই ডিজাইন আমার পোর্টফোলিওতে রাখবো না। কারণ অনেকে এভাবে চিন্তা করতেছে, "ভাই এটা তো জোস লাগতেছে। পুরো খাই লাগতেছে। দেখলেই একটা ফিল হইতেছে অনেক লাক্সারিয়াস প্রোডাক্ট।" ইয়াহ, দ্যাটস ট্রু। এটার মধ্যে ধরেন ২ আউন্সের একটা গোল্ড বার থাকবে এটার মধ্যে আরকি, এই ডিজাইনটার মধ্যে। কথা হইছে তাও এটা আমি আমার পোর্টফোলিওতে রাখবো না। আমার পোর্টফোলিওতে আমি এইটা রাখবো, বা আমার পোর্টফোলিওতে আরো টেইলার্ড ওয়ার্ক রাখবো। যেটা আমি অনেক কনসার্নলি অনেক কিছু মেইনটেইন করে কাজ করছি। আম সো এভাবে যখন আপনি কাজ করতেছেন, দেন দেখবেন যে আস্তে, আস্তে আপনার ডিজাইন এভলিউশনটা হচ্ছে। আপনি ডিজাইন বুঝতেছেন। সো কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে ফেলি। অনেকদিন পরে ভিনটেজ কাজ করছি। আশা করি এইটা হইছে বেসিক কাজ। আপনি যখন এটা করতে পারবেন, দেন আপনি এটাও করতে পারবেন। দেন আপনি আরো একটা করতে পারবেন। দেন আপনি আরো জটিল কাজ যেগুলো আমরা ১ম এ দেখেছিলাম, আ সেগুলোও করতে পারতেছেন। যখন আপনার এই বেসিক স্টাইল এটা যখন কমপ্লিট হয়ে গেছে, এটা যখন আপনি শিখছেন, এরপর হয়তোবা আপনি ডিজাইন মাস্টার কোর্সে জয়েন করলেন আমাদের গ্রাফিক ক্লানে। দেন তখন আমি শিখতেছি এইটা। তখন আমি দেখতেছি যে ডিজাইন মাস্টার যখন যাচ্ছে না, একটু মাস্টার কোর্স যেহেতু, সো এখানে আরো মজার কিছু থাকবে। সো ওইখানে আমি শিখাবো এইটা, আপনি ওইখানে শিখবেন এইটা। বাট কথা হচ্ছে আমি এইটাই করতে পারতেছি না। আমি ফরম্যাট রেডি করতে পারতেছি না। বাট আমি চাচ্ছি এই ধরনের কাজ শিখতে। তখন সমস্যা। ঠিক এই কারণেই এই গ্রাফিক ক্লান ডিজাইন ফান্ডামেন্টাল কোর্সটা সবাইকে
দেয়া এবং আমি অনেক চেষ্টা করতেছি যাতে সবাই এই বেসিক জিনিসগুলো একটু ক্লিয়ার হয়। আপনার যদি এই বেসিক জিনিসগুলো একটু ক্লিয়ার হতে পারেন, তাহলে যখন আপনি ডিজাইন মাস্টারে এনরোল করতেছেন, ডিজাইন মাস্টারে যাচ্ছেন, ওখানে অ্যাডভান্স কিছু শিখতেছেন বা আপনি আরও অন্য জায়গা থেকে অ্যাডভান্স শিখতেছেন, আপনি ইউটিউব থেকে এরকম একটা ডিজাইন শিখতেছেন, তখন কিন্তু বুঝতেছেন যে আসলে আমার কোথায় কি ইউজ করা লাগতেছে, কোন ধরনের ফন্ট ইউজ করা লাগতেছে। সিম্পল। ওকে? সো ব্যাপারটা হলো এরকম যে আপনি স্টেপ বাই স্টেপ যাবেন। ৬ মাসের কাজ আপনি একদিনে পারবেন না কখনোই। ওকে, সো যাই হোক আজকের এই ক্লাস কনটেন্টে অনেক কথা বললাম। আপনাদের হোমওয়ার্ক হইছে আজকের এই ক্লাস কনটেন্টে এইটাই। এটা আপনারা কমপ্লিট করবেন। এটা কমপ্লিট করাই লাগবে ভাই। আপনি যদি ডিজাইন শিখতে চান এই রাউন্ড শেপে টেক্সট লিখা লাগবে। এর থেকে অনেক জটিল কিছু করা লাগবে। বাট ইনিশিয়াল স্টেপে আপনি এটাই শিখেন। এটা প্র্যাকটিস করেন, এটা ট্রাই করেন। দেখেন এটা কিভাবে করলাম। নিজে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে গেলে ভুল হবে, বারবার ভুল হবে। ডিজাইন এরকম না যে আপনি একবারেই অনেক কিছু করে ফেলবেন। ওকে, সো এগুলো প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে হোমওয়ার্কটা যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন, তারা যেটা করবেন, গ্রাফিক ল্যান্ড ডিজাইন ফান্ডামেন্টাল কোর্স নামে একটা গ্রুপ আছে ফেসবুকে, যেখানে ৬০০ মতো মেম্বার অলরেডি জয়েন করছে, আলহামদুলিল্লাহ। এই গ্রুপে জয়েন করে নিবেন। আপনি এটা ফেসবুকে সার্চ করলেই হবে গ্রাফিক ল্যান্ড ডিজাইন ফান্ডামেন্টাল কোর্স। আবার এই গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই সেম ভিডিও যদি আপনি গ্রাফিক ল্যান্ডের পেজে দেখেন অথবা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখেন, অ্যাকাউন্টে দেখেন, সেক্ষেত্রে একটু সার্চ করে দেখে নিবেন। এই গ্রুপে জয়েন করে এই গ্রুপে এই ভিডিওটা আপলোড করে থাকি। এই যেমন লেসন 1 এ অনেকে হোমওয়ার্ক করছে, তারা আপলোড করছে। লিসেন টুতে যে এর আগের ক্লাসগুলোতে যে হোমওয়ার্কগুলো আমি দিয়েছিলাম, যে ভিডিওটা আপনারা দেখতেছেন ইউটিউবে, ওরাও এই জায়গায় কাজ করতেছে দেখেন। সবাই কাজ করে, করে আপলোড করতেছে। এই ডিজাইনটা এটা হইছে আদনান আদিব ভাইয়ের কাজ। খুবই সুন্দর হইছে বাট ইমেজটা একটু ভালো নেয়া লাগতো। বাট হইছে নেয়া যাবে, পরে নেয়া যাবে। ব্যাপারটা হইছে এরকম। সো আপনি যখন হোমওয়ার্কগুলো দিতেছেন, দেন আমি আপনাকে হেল্প করতে পারতেছি। আমি বলতেছি যে ভাই এটা চেঞ্জ করেন। এবং এই গ্রুপে আবার একটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপ আছে, যেখানে আমরা দিন-রাত ২৪ ঘন্টা আড্ডা দেই, কথাবার্তা বলি। সো ইউটিউবে যারা বাহির থেকে যারা দেখতেছেন ভিডিওটা, তারা এই গ্রুপে মাস্ট জয়েন করবেন। হোমওয়ার্ক দেখাইতে গেলে এই গ্রুপে জয়েন করবেন। জয়েন করে ডু ইট। সিম্পল। ওকে, সো আজকে ক্লাস কনটেন্ট এই পর্যন্তই। আশা করছি এই অনেক লম্বা সময় ধরে আমার বকবকানি আপনারা শুনতে, শুনতে আপনার কান ব্যথাও লাগতে পারে। ব্যথা লাগলেও যেটা হবে যে আপনি পুরোটা যখন শিখতেছেন, একটু হলেও ডিফারেন্ট কোনো ইনফরমেশন পাবেন। তা আমি ওভাবেই মেইনটেইন করি। ওকে, সো সবাই হোমওয়ার্ক করেন। আর আজকের ক্লাস কনটেন্ট এই পর্যন্তই। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।